আপনি শুরু করুন একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে, যেখান থেকে আপনার মনে আছে। আমার 5 বছর বয়স থেকেই আর কি আমার জীবনের কথাগুলো মনে আছে। তো আমরা হাজারীবাগ বোরহানপুর লেনে ভাড়া থাকতাম। তো সেখানে বিশাল বড় একটা বাড়ি, ঠিক বস্তিও বলা চলে না, আবার বিল্ডিংও না। বাবা কি করতেন আপনাদের? বাবা রিক্সা চালায়। আচ্ছা। তো আমরা 3টা বোন, আমাদের কোনো ভাই নাই। তো 5 বোন ছিল, 2 বোন মারা গেছে। আমি মেঝো, আর আমার ছোট একটা বড় একটা। তো ছোটবেলা থেকে ওই বাসাতে ভালোই মানে বাবা রিক্সা চালায়, যেহেতু অত তো আর ভালো থাকা যায় না, তো বেড়া রুম নিয়ে আমরা থাকতাম। আশেপাশে পরিবেশটাও তো ওরকম খুব নোংরা ছিল, তো নোংরার মধ্যে থেকে যা শিখা আর কি, ওই সেরকমই লেখাপড়া। তো আর বাবা মা ওইগুলো কখনো বই হাতে দেয়নি। তো ওই সময়ের আমার বাবা ম্যাট্রিক পাস, অল ফ্যামিলি আমাদের শিক্ষিত। ম্যাট্রিক পাস হয়ে সে ওই সময় রিক্সা চালায়? ওই সময় রিক্সা চালায়, মানে সে যখন বরিশাল থেকে ঢাকা আসে তখন আর কি সে অন্য কোনো কিছু চেনে না। তো 2-1জনকে ধরছে যে আমাকে একটা কাজটা ঠিক করে দাও, তখন রিক্সা চালকদের ধরছে, ওই নিয়ে রিক্সা চালানোটা শিখেছে। তারপর সে আর ওইটাকে ছাড়তে পারেনি, মানে ওইটাই পেশা হিসেবে নিয়ে নিছে। তো ভালোই দিন যাচ্ছে। বড় বোন আমার 3 বছরের বড়, ছোটটা আমার 4 বছরের ছোট। তো ছোটটা একদম ছোট্ট বাবু। তো পাশে একটা টিচার ছিল, আমাদের আশেপাশে যতগুলো বাচ্চা ছিল ওদেরকে পড়াইতো। তো আমার খুব শখ যে আমি পড়বো। তো আদর্শলিপি বই নিয়ে ওনার কাছে গেলে উনি বলে দিত যে এটা পড়ো, এরকম এরকম। তো তখন টাকা টুকা নিত না, আর আব্বা তো টাকা দিতে পারতো না, কারণ সেরকম নাই। তো স্যারের একটা খুব খারাপ অভ্যাস ছিল, তখন তার বুঝতাম না, 5 বছরের একটা ছোট্ট বাবু আর কি বুঝে, এখন যেটা বুঝি। তো সে সবসময় হাতটা তার গায়ে নিয়ে কেমন যেন, মানে তার গোপন স্থানে হাতটা আমার রাখতো। আমি ঠিক বুঝিনি, মানে স্যার যে স্যারের কাছে আপনি পড়তেন? আমি পড়তে যেতাম। তো ওখানে আমরা একসাথে প্রায় 6-7টা বাচ্চা একসাথে পড়তাম। তার মধ্যে বড় হচ্ছে আমার বোন। তখন আপনি কোন ক্লাসেও না? না, আমি জাস্ট আদর্শলিপি বই পড়ি। ওকে ওকে। তো সবসময় দেখা যেত যে স্যারের কথা মতো চলতো তাকে খুব ভালো আদর করতো, পড়াটা ভালো দেখাইতো, আর যে স্যারের কথা না শুনতো তাকে ধরে মাইর দিত। আচ্ছা। তো এরকম করতো। তখন আসলে এটাও বুঝি না কেন স্যার এরকম করছে, হাতটা নিয়ে সবসময় ওনার মানে গায়ে এরকম, মানে খুব খারাপ পরিস্থিতি। তো তখন এটা বুঝি না, আমি কিছুই মনে করতাম না। তো এই জিনিসটা আমার বড় বোন, যেহেতু আমার বড়, সে আর কি এটা বুঝতো। তো বুঝতে বলে না, আপা ওইখানে পড়তে যাইতো না। আপা যখনই স্যার আসতো তখনই মানে অন্যান্য কাজকাম করা, সংসারের কাজকাম করার দিকে চলে যেত। আমার চুরির ভাটি আছে না, চুরির ভাটিতে কাজ করতো। আচ্ছা। আমার ছোট বোনটাকে নিয়ে চুরির ভাটিতে চলে যেত, আর বাবা কাজে চলে যেত, 2টা বোনই ঘরে থাকতাম। তো এরকম করতে করতে এই সময় অনেকটাই চলে গেল। আস্তে আস্তে আমি ওই একটু একটু পরে, আমি যখন স্যারকে তো আর কিছু বলতাম না, তো স্যারের জন্য আমাকেও কিছু বলতো না, আমাকে পড়াতো। তো এরকম করে করে প্রায় বছর খানিক চলে গেছে। তো স্যারও বিয়ে শাদী করে চলে গেছে, আমরা ওই বাসাটা ছেড়ে অন্য বাসায় চলে আসছি। তো হাজারীবাগ তরুণ সংঘ স্কুলে আম্মা আমাকে ভর্তি করাই দিল। যখন 7 বছর বয়স তখন ওখানে ভর্তি করাইলো এই স্কুলে। তো বড় আপার তখন 11 বছর বয়স, বড় আপাকে বিয়ের জন্য বিয়ে দিবে সেই আলোচনা হচ্ছে। তো বড় আপা তো বিয়ে শাদী বোঝে না, আমিও বুঝি না, কিন্তু এইটা বুঝি যে বিয়ে এটা একটা ভালো কিছু, একটা মানে এরকম আনন্দ লাগতো জিনিসটা বুঝে। তো ওইরকম বলতে বলতে প্রায় 1 বছর, মানে বছর খানিক কথাবার্তা বলতে বলতে চলে গেছে। পরে 12 বছর বয়সে বড় আপাকে বিয়ে দিয়ে দিল। পরে আমার আবার ওইখানে আমার একটা খালাতো ভাই আছে, ওনাকে দেখলে আমার খুব ভালো লাগতো, কিন্তু বুঝি না। হ্যাঁ, ওনাকে দেখলে মানে আমার অনেক বড় আপারও বড়, কিন্তু ওনাকে দেখলে আমার খুব ভালো লাগতো, মানে ভালো লাগা জিনিসটা বুঝতাম। তো যেহেতু ক্লাস 1-এ পড়ি, সেহেতু ওই নামটা লিখতে পারি বা ভালো লাগে, সেই জিনিসগুলো লিখে দেখা যায় যে যেখানে সেখানে লিখে রাখি, মানে ওনার নামও লিখে, হ্যাঁ যেখানে সেখানে লিখে রাখি। তো এরকম করতে করতে অনেক দিনই, প্রায় বছর 2 চলে গেছে। কিন্তু ওরা থাকে মিরপুরে, তো মাঝে মাঝে আমাদের বাসায় বেড়াতে আসলে আমার যে যতক্ষণ থাকে ততক্ষণে ভালো লাগে। এরকম করতে করতে প্রায় 3 বছর চলে গেছে, 12 বছরের মতো। আমারও 12 বছর। খালাতো ভাইয়ের কথা বলছেন, ওরা কি সম্পর্কে মানে আপন খালাতো ভাই ছিল? আপন খালাতো ভাই। যখন নাকি দেখা গেছে যে ও আসতো তখন আমার খুব ভালো লাগতো। তো আমারও বয়স প্রায় 12 বছরে পা দিয়ে দিছে। আমার আর লেখাপড়া হলো না, ক্লাস 2 পর্যন্ত পড়ে ওইখানে আর লেখাপড়া হলো না। কেউ আর কি প্রেশার দেওয়ার বা খোঁজ খবর নেওয়ার কেউ ছিল না, এর জন্য পড়ালেখা হয় নাই। তো হঠাৎ একদিন আমাদের ঘরে একটা মেহমান আসছে। আমার ফুপু, বাচ্চা কাচ্চা হয় না, তার ধর্ম ছেলে
নাম সাইফুল, এখন বর্তমানে শিশু হসপিটালে চাকরি করে। তো ওনার সাথে আরেকটা ছেলেকে নিয়ে আমাদের বাসায় বেড়াতে আসছে। তো আসার পরে আমি সবসময় একটা অভ্যাস ছিল যে কেউ গেস্ট আসলে আগে জুতাটা দেখতাম দরজার কাছে, যে জুতাটা কার জুতা, কে আসছে। তো জুতার দিকে তাকায় দেখে কি আমার খালাতো ভাইয়ের জুতা। আমি দৌড় দিয়ে ঘরে চলে গেছি। তো যাওয়ার পরে দেখি আমার খালাতো ভাই তো আসে নাই, অন্য একটা ছেলে আর সাইফুল ভাইয়ের সাথে। তো সাইফুল ভাইকে সালাম দিলাম। তো তখন আবার সালাম দিয়ে কথা বলি বাইরে বের হয়ে আসছি পরে আবার আমাকে ডাক দিছে, রেশমি দিকায়। তো গেলাম, যাওয়ার পরে এখন বললো কি যে তুই চলে গেলে কেন? বললাম এমনিতেই, পরিচয় করাই দিয়ে। পরে পরিচয় করাই দিল, ওনার হাসপাতালে চাকরি করে ওই ছেলেটার আম্মা, সেই হিসেবে আর কি ওর ভাই ডাকে। তো ওর নাম হচ্ছে বাবু। তো আমি দাঁড়াইলাম, দাঁড়ানোর পর বাবু আমাকে বললো কি, বাবুও বলেন আমার ভাইয়াটা বললো, সাইফুল ভাই বললো কি এক গ্লাস পানি দে। তা আমি গ্লাসটার পানিটা নিয়ে ওই ভাইয়াটাকে দিলাম, বাবু ভাইকে দিলাম যে বাবু ভাই এনেন। পরে উনি পানির গ্লাসটা হাতে নিয়ে আমাকে বললো পানিটা আমি চাইছি এটা বুঝা কি করে। তা আমি বললাম কি আপনি মনে হয়, আমার কাছে মনে হয়েছে যে আপনার লজ্জা আমাকে বলতে পারতেছেন না, আমার ভাইয়াকে বলছেন, সেজন্য আমি পানিটা আপনাকেই দিলাম। পরে হাইসা দিয়ে বললো কি হ্যাঁ পানিটা আমিই চাইছি। তো পানিটাও খাইলো। খাওয়ার পরেই এখনো এখান থেকে সবার সাথে দেখা টাকা করে দুপুরে পরপর চলে গেছে। ওর বাবা মায়ের ও একাই ছেলে, এখন পাগল হয়ে গেছে আমাকে বিয়ে করবে। আমারও বয়স 12তে পা দিয়ে দিছে, বিয়ে দিয়ে দিবে। তো আমি বললাম বড় আপা আমাদের বাসায় আসছে, বড় আপাকে বললাম কি দেখ আমি তো ওর কাছে বিয়ে বসবো না, আমি দেলোয়ার ভাইকে অনেক পছন্দ করি। আমার খালাতো ভাই যে তার কথাটা বললাম, আমি দেলোয়ার ভাইকে অনেক পছন্দ করি, আমি যদি বিয়ে করি ওনাকেই বিয়ে করব। তো বাবা মা ফ্যামিলিগত সবাই এটা ব্যাপারটা জানাজানি হয়ে গেল, কিন্তু কেউ এখানে একমত না। আমার আবার খুব বদ মেজাজ ছিল। একমত না মানে খালাতো ভাইয়ের কাছে বিয়ে দিবে না। আর এই বাবু ছেলেটা আসলে আপনাদের সম্পর্কে কেউই হয় না, পাশের বাসার কোনো এক আত্মীয়। হ্যাঁ, দুঃসম্পর্কে কোনো এক আত্মীয়। উনি কি করতো? ও ডেন্টালে কাজ করতো। ওকে। তো ওনাকে দেখে তো আমার পছন্দই হয়নি। তারপর দ্বিতীয়ত আমি তো ছোটবেলা থেকে যেহেতু ওনাকে দেখলে আমার ভালো লাগে, সেজন্য আমার ভাইয়ের দিকে আমি দুর্বল। তো আমার ফ্যামিলিগত কেউ সবাই একই কথা, আমার বদ মেজাজ, তারপর আমার খালারও খুব রাগ, তাহলে দুই রাগই এক জায়গায় টিকতে পারবে না, এর জন্য না করে দিল, দিবে না। তো দিবে না, যাই হোক দিবে না। তো এই বাবুর সাথেই আমাকে এক কথায় বুঝাই শোনায় সবাই বিয়ে দিয়ে দিল। তখন আমি একবারই ছোট, কিছুই বুঝি না, মানে বিয়ে জিনিসটা বুঝি যে বিয়ে হচ্ছে আমার, কিন্তু আসলে আর কিছুই বুঝি না। তো বিয়ে দিয়ে দিল। তো আমি ছোট, এর জন্য বাবা মার কথা হচ্ছে যে 2 বছর পর ছাড়া দেওয়া যাবে না এই মেয়ে, ঘরেই রেখে দিব। তো ওরা বিয়ে শাদী করে ওদের বাসায় ওরা চলে গেছে, আমার বাসায় আমি আসছি। ওই সপ্তাহ মানে যে সপ্তাহ বিয়ে হয়েছে তার পরের সপ্তাহ ও একদিন আসছে, এসে বলতেছে কি আমার আম্মাকে বলতেছে যে আম্মা আমি ওকে নিয়ে একটু ঘুরতে যাই। তো আম্মা বললো কি ঘুরতে যাবা, যাও। নিয়ে গেছে। নিয়ে ওর আবার বাসা ছিল শ্যামলী, একটা বস্তি ছিল শিশু হাসপাতালের অপোজিট, একটা বস্তি ছিল, বিশাল বড় একটা বস্তি ছিল, এখন নাই অবশ্য। তখন ওই বস্তিতে ওরা থাকতো। আমি কিন্তু এটা জানি না যে ওরা বস্তিতে থাকে। তো আমাকে ঘুরতে নিয়ে গেল। ঘুরতে নিয়ে যাওয়ার পরে এই শ্যামলী সিনেমা হলে নিয়ে এসে একটা সিনেমা দেখাইলো। দেখানোর পরে ওইখান থেকে ওদের বাসায় নিয়ে গেল। যাওয়ার পরে ওই বস্তির যত লোকজন ছিল সবাই এসে আমাকে দেখে ভিড় করে ফেলছে, মানে সবাই আর কি মিষ্টি মুষ্টি খাওয়ালো। তারপর পরে আমি বললাম কি এখন আমাকে রাইখা দিবে, আমাকে আর বাসায় আসতে দিবে না। আমি বললাম না আমি তো আর থাকবো না। তো ও বুঝাই শুনে সেদিন রাখলো আমাকে। রাখার পর বাসায় আবার খবর পাঠাই দিল সাইফুল ভাইয়াকে দিয়ে যে ওকে আজকে দেওয়া যাবে না। মানে এখানে কিন্তু বেড়ানোর উসিলা দিয়ে আমাকে নিয়ে এসে পড়লো এইভাবে। তো এখানে 3 দিন রাখলো, তারপর আবার বাসায় দিয়ে আসলো। তখন আব্বা আম্মা বললো যে যেখানে 2 বছর পর উঠাই দেওয়ার কথা বললাম সেখানে যখন আগেই নিয়ে গেছে তাহলে এখানে তার উঠাই দেওয়ার কিছু থাকে না। তো বউ নিয়ে যাক, করবো নিয়ে যাক, ও যখন নিয়ে যাওয়ার ইচ্ছা তো তাই করলো। আমাকে এইভাবেই নিয়ে গেল পর ওদের বাসায় 3টা রুম, একটা রুম ভাড়া দিয়ে দিছে বস্তির মধ্যে, মানে 3টা রুম ওরা আলাদা করে নিছে। তো একটা রুম ভাড়া দেয়, একটা রুম ওর বাবা মা থাকে, ওই কর্নার রুমটা ভাঙা। আর একটা সাইড দিয়ে আমি গেছি বলে আর কি আমি বাইরে যেতে পারবো না, এর জন্য আমার জন্য ছোট্ট একটু জায়গার মধ্যে একটা টয়লেট, একটা গোসলখানা, সবকিছু সুন্দর মনে করে দিছে বেড়া দিয়ে। তো ওইখানে আমি ভালোই ছিলাম, সবার সাথে ভালো সুন্দর মিশে গেছি, ছোট মানুষ সবাই আদর করে, আমি ওখানে মিশে গেছি। আর বাবুর 2টা বোনের মধ্যে একটা বোনের গার্মেন্টসে চাকরি করতো, ওর আবার একটা ছোট ছেলে ছিল। তো ওই ছেলেটা আবার আমাকে মামি মামি বলে জান দিয়ে দিত, খুব ভালোবাসতো। তা আমিও আবার সবাই বাসা থেকে চলে গেলে ওর সাথে খেলতাম, ওরে নিয়ে ঘুমায় থাকতাম। তো একদিন দুপুরে পরে খাওয়া দাওয়ার পরে ওকে খাওয়া দাওয়া করাইছি, বাবুর বোনের বাচ্চাটা খাওয়া দাওয়া করে বলতেছে কি তুই না আমার সাথে আজকে ঘুমা। ওকে নিয়ে আমি ঘুমাই আসি। তো আমার শ্বশুর আমি যাওয়ার পরে একটা রুম যেহেতু আমাদের, মাঝখানে একটা বেড়া দিয়ে পার্টিশন করে ওরা এই পাশের খাটে থাকে, আমি ওই পাশের খাটে থাকি। তো প্রায় মাগরিবের আজান দিয়ে দিছে। তখন আমার শ্বশুর বলতেছে
আমার খুব পেটে ব্যথা করতেছে। তো যখন এটা বললাম, বললাম কি হয়েছে আব্বা, গ্যাস হয়েছে আপনার? পর বলতেছে না, আমার নাভির গোড়া খুব ব্যথা করতেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাইলে আমি আপনার লবণ দিই, পানি দিই, আদা দিই, একটু চাবায় খান, মানে যা বুঝতেছি তাই বলতেছি। পরে বলতেছি কি না, তুমি না আমার একটু তেল মালিশ করে দাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমার আব্বা যখন কাজের থেকে আসতো তখন তো আমি হাতে পায়ে মাথায় তেল দিয়ে দিতাম। আমার ওই চিন্তাধারাটা, সেও তো আমার বাবাই, শ্বশুর, তাতে কি হয়েছে? আমি একটু তেল নিয়ে তার নাভির গোড়ায় দিয়ে এরকম হাত দিয়ে এরকম ডলে ডলে দিচ্ছি। দেওয়ার পর বললাম কি আব্বা আপনি এখানে ঘুমান, একটু ভালো লাগতেছে? আমি বলে কি হ্যাঁ ভালো লাগতেছে। আমি বললাম আপনি এখানে ঘুমান, আমি ওই আমার ননদের ছেলেটার কথা বলতেছি যে ও ঘুমায় আছে ওখানে একা, আমি ওখানে ওর সাথে যাই না, ও আবার একা থাকলে ঘুম থেকে ওইটা ঠিক খেয়ে দিব। পরে বলতেছে কি আচ্ছা যাও। আমি না বাবুকে নিয়ে ওখানে শুয়ে রয়েছি, ছোট বাবুকে নিয়ে শুয়ে রয়েছি, আর ও আমার শ্বশুর আমার পিছন থেকে যে আমার মানে ডাইরেক্ট যে এসে আমার গায়ে হাত দিয়ে দিচ্ছে। তখন আমি লাফ দিয়ে উঠে বসছি। বসে আমি তো সাথে সাথে বললাম যে আব্বা আপনি এখানে কি করতে আসছেন? আপনি ঘর থেকে বাইর হন। এখন যদি আপনি ঘর থেকে না বাইর হন তাহলে আমি ঘর থেকে বাইর হয়ে যাবো। তো বলাতে সে থতপত হয়ে গেছে, আর কিছু বলে নেই, উঠে যায় ওনার খাটি উনি শুয়েছে। তা আমি বসে রয়েছি, আমার শাশুড়ি কখন আসবে অফিস থেকে, আর আমার হাজবেন্ড কখন আসবে অফিস থেকে। আসার পর একটা বাসাতে আলটিমেটলি আপনি আপনার শ্বশুর ছাড়া কেউ থাকতো না, সবাই কাজে যেত। সবাই কাজে। তো আমি ধমক দেওয়াতে, আমি বলাতে যে আজকে আসুক, আপনার ছেলে আসুক, আজকে এটার বিচার হবে। তো বলাতে উনি ওই রুমে গেছে, ওই রুমে যে মানে ওই খাটে চলে গেছে, আমার খাট থেকে ওই খাটে চলে গেছে। তা আমি এভাবে বসে আছি, খুব রাগে, মানে খুব রাগারাগি করতেছি একা একাই। তো আমার হাজবেন্ড আসছে, আসার পরে আমার শাশুড়ি আসছে, দুজনকে আমি বললাম এখানে আমার 1 মিনিট থাকা সম্ভব না, এখানে আমি থাকবো না। কেন থাকবে না? এই ঘটনা। দুজনকে সামনাসামনি বললেন? হ্যাঁ, এখানে আমার শাশুড়িও বসা, আমার শ্বশুরও বসা, আমার হাজবেন্ডও বসা, যে উনি আজকে এই ধরনের কাজ, এইরকম কাজ করছে। আমি তাকে বাবার মতো জানি, তাকে আজ পর্যন্ত কখনো আমি অসম্মান করি নাই। আসছি পর থেকে সে যেইভাবে বলে আমাকে মামা ডাকে, আমিও তাকে বাবা বাবা ডাকি। তাহলে উনি আজকে এই কাজটা কেন করলো? এই কাজটা আজকে সে এই কাজটা করছে, কালকে তো আরেকটা করতে পারবে। আমার শাশুড়ি তখন কান্না করে দিল লজ্জায়। আমার শাশুড়ি কান্না করে দিয়ে বললো কি ও তো মানুষ না, ও সারা জীবন আমাকে দুঃখ দিচ্ছে, সারা জীবন আমাকে একটার পর একটা রেখা বিয়ে করছে, এখন ছেলের বোর দিকে চোখ দিছে, ও তো ভিতরে মানুষের কোনো রুহ নাই। ওই সময়টা তোমার শ্বশুর কি বলছিল? ও কোনো কথাই বলছে না, একদম মাটির দিকে নিচে তাকায় আছে, নিচে তাকায় কোনো কথা বলতেছে না। কিন্তু কিছুতেই আমার মন ভরতেছে না, আমার কথা আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না, মানে থাকবোই না। তো এটা নিয়ে বিচার হবে, আমি থাকবো না কেন? ভুল হয়ে গেছে, এটা ভুল কইরা ফেলছে, এখন এই ভুল সংশোধন এটাই, এখানে থাকতেই হবে। যেহেতু বিয়ে হয়ে গেছে, তুমি তো এমন না যে অন্য কোনো ভুল হয়ে গেছে, ভুল মাপ চাইলে মাপ পাওয়া যায়। তো আমার জিদ, আমি থাকবো না। তা আমার ননাসটা, যার বাচ্চাটাকে আমি পালতাম, ওনাকে ডাকাইলো, ওনার হাজবেন্ডকে ডাকাইলো, আমার বাবাকে ডাকাইলো। ডাকানোর পরে বিচার হইলো। আমার বাবা ভরা মজলিসে যখন নাকি অনেক লোকজন ছিল, তার মধ্যে থেকে আমি যখন শুধু বলছি যে আমার গায়ে হাত দিচ্ছে কেন, এই কথা বলতে দিলে আমার বাবা চেয়ারটা উঠায় আমার গায়ের উপরে ঢিলা মেরে মারছে, মার দিল, সবার সামনে মারলো। তুই কোনো কথাই বলবি না এখানে। আবার তো মানে রাগে কেন মারছে সেটা আমি আজও বলতে পারবো না, আমি কে তোর শ্বশুরকে। তো আমি বললাম আমি তো এইটাই ভাবছিলাম, কিন্তু উনি যে এত খারাপ সেটা তো আমি জানি না। তারপর ওই ননাসের জামাইটা বলল যে প্রথমবার ভুল হয়ে গেছে, যদি কোনো দিন এরপরে এই ধরনের কোনো কাজ করে তাহলে ওনার মেয়েকে, মানে সবার সামনেই বলতেছে, ওনার মেয়েকে ছাইড়া দিয়া আমি তোমাকে নিয়ে যাব। তারপরে বলার পরে এরকম একটা মীমাংসা করে দিল। আমি বললাম না, আমি বাড়িতে থাকবোই না, আমাকে রুম নিয়ে আলাদা বাসায় নিয়ে যেতে হবে, আমি ওনার সামনেই আর থাকবো না। ওকে, না আপনার জামাই কি বলছিল ওই সময়? বাবা মায়ের একটাই ছেলে, ও কোনো কথাই বলতে পারতেছে না, বাবা মায়ের ফালায় রেখে চলে যাবে। আমি তো ফালায় রেখে যেতে বলি না, আমি তো বলি যে আমার নিয়ে আলাদা রাখো। ও কিছু বলতে পারতেছে না। তো আমার ননদের জামাইটা বললো যে ঠিক আছে, তোমার যখন এই বাড়িতে থাকাটা এতই অসহ্যকর হয়ে গেছে, তাইলে আমরা এসে পড়ি এই রুমে, তুমি যাও আমার রুমে। ওই বাসায় নিয়ে গেল, ঠিক আছে আমি তাই রাজি হইলাম। ওই বাসায় যাওয়ার পরে 1 সপ্তাহ ওই বাসায় রাখার পরে 1 সপ্তাহ পর সে আবার নতুন করে এই বাসায় চলে আসলো। মানে হ্যাঁ, ননাসের জামাই ননাসের ওদের রুমে ওরা চলে গেল, আমাদের রুমে আমাদেরকে দিয়ে দিল, মানে আবার সেই একই অবস্থা। কিন্তু এখন সকাল সন্ধ্যা শুধু একটা মাথার ভিতরে কাজ করে। আমি একটা জায়গায় বসতেছি, আমার গায়ে মাথায় সবসময় মাথায় কাপড় থাকতে পারে না, উনি যখন তখন একটা দুর্ঘটনা ঘটায় দিবে। তখন আমি কিন্তু ঘুরে ঘুরে আমার ওই একই কথাই মাথায় কাজ করে, কখন যেন আবার আসে, কখন যেন আবার আসে, এই কাজ করে। কিন্তু আমার কিছুতেই, আমার বাসা থেকেও আমাকে কেউ নিয়ে যাবে না, কোথাও কেউ কোনো কিছু করবে না। আমার কেন জানি ওই বাসায় থাকতে ইচ্ছা করলো না। তো আমি কি করবো, আমি বাসায় আসতে চাইলাম, আমাকে বাসায় দিবে না, আমার হাজবেন্ড আমাকে বাসায় একেবারেই দিবে না, না যাওয়া যাবে না। তো আমি সারাটা রাত কোন রকম আল্লাহ আল্লাহ করে কাটাইছি। যখন ফজরের আজান দিছে, তখন ওই যে আমার জন্য যে বাথরুম বেড়া দিয়ে তৈরি করছে, সেই বাথরুমের বেড়া এক সাইড দিয়ে ভেঙে, মানে একদম নোংরা পানি,
সেই নোংরা পানির ভিতর দিয়েই আমি হাঁটু পর্যন্ত পানি, সেই হাঁটু পর্যন্ত পানি দিয়ে পাড়ায় টাড়ায় আমি চলে আসছি লুকায়া। আসছি, আমার কাছে তো টাকা নাই। শ্যামলী থেকে হাঁটতে হাঁটতে আমি হাজারিবাগ চলে আসছি। হাজারিবাগ আসছি, হাজারিবাগ আইসা এখন যে আমাদের ঘরে যাব সেটাও যাইতে পারতেছি না, কারণ বাবা মা তো সহজভাবে নিবে না, তুই কেন আসছিস না বুঝলা। ভয়ে সেখানে লুকায় লুকায় থাকলাম, আশেপাশে রুমে রুমে থাকলাম। থাকার পরে ওইখান থেকে পালাইয়া মিরপুর 12 নম্বর চলে গেলাম। মানে কোথায় যাচ্ছেন আপনি কি জানেন? না, আমি এইটা জানি যে আমি মিরপুর 12 নম্বর, আমার এক ওই যে খালাতো ভাই বললাম না, খালাতো ভাইয়ের একটা বড় ভাই আছে, আমার খালাতো ভাই খোকন ভাইয়ের বন্ধুর বাড়ি আছে একটা মিরপুর 12 নম্বরে। একবার আমাকে ছোটবেলা নিয়ে গেছিল বেড়াইতে, তো ওই বাড়িতে আমি যাই উঠবো, কারণ তারা আমাকে অনেক আদর করছিল, এটা আমার মনে আছে। তো ওই বাড়ির উদ্দেশ্যেই আর কি রওনা হয়েছি। তো ঠিক ওই বাড়িতেই গেলাম। ওই বাড়িতে গেছি, যাওয়ার পরে খালাম্মাটা আমাকে ঘরে রাখলো, খুব আদর যত্ন করলো। এই দিক দিয়ে পুরো এলাকা ছড়াই গেছে, আমাকে খুঁজতেছে, পাইতেছে না কোথাও। আমার হাজবেন্ডের চিন্তাধারা কোনটা, যে সবাই জানে যে ওই যে দেলোয়ারের কে আমি পছন্দ করি, আমি বোধহয় দেলোয়ারের সাথে পালাই গেছি। ওকে ওকে, ওরা সবাই চিন্তা করতেছে এটা, কিন্তু আসলে তো আমি যাইনি, আমি গেছি অন্য আরেক বাড়িতে। তো ওইখানে ওরা যায় মিরপুর, আমার খালার বাসা, পুরো তন্ন তন্ন ঘর টর এলাকা সব খোঁজাখুঁজি করছে। দেখে আমার ভাই তো বাসায় আছে, আমি তো আসলে ওই বাসায় নাই। তো ওরাও তখন জানলো যে আমি ওদের বাসা থেকে পালাই গেছি। ওকে, তো যে বাসাটা যা উঠছি ওই বাসা আমি 1 সপ্তাহ ছিলাম। আচ্ছা, ওখানে যে গিয়ে উঠলেন, ওরা কি জানতো যে আপনার বিয়ে হয়ে গেছে, পালিয়ে এসেছেন, জেনে আপনাকে আশ্রয় দিল? পালিয়ে এসছে এটা বলি নাই। তাহলে কি বলেছেন? আমি ওই বললাম যে আমি এখানে বেড়াতে আসছি আপনাদের বাসায়। মাথায় কি তখন কাজ করছে যে কতদিন এখানে থাকতে পারবেন? কোনো কিছু কাজ করছে না। ওকে, জাস্ট এমনি চলে গেছে। যেভাবে হোক আমার একটু রিলিফ দরকার, যেভাবে হোক আমি বাঁচতে চাই জায়গাটা। মানে ওখানে শ্বশুরের ওই জায়গাটাতে কি ভয় লাগছিল আপনার? আমার ওখানে ভয় লাগছিল, আর মনে হচ্ছিল কি কোন এক সময় সে ধরে ওনাকে দেখলে কেমন যেন আমার রাগ উঠতো, ওনাকে দেখলে আমার ইচ্ছা করতো ওনাকে আমি মারি, ওনাকে দেখলে আমার খুব খারাপ লাগতো। বুঝতে পেরেছি, কিন্তু ওনাকে আমার সহ্য হতো না। তো ও খালামার বাসাটা যখন, ওনার তো ওই যে বাচ্চা কাচ্চা 4টা ছেলে না, তার মধ্যে 3 নম্বর ছেলেটা অনেক বদ। আরো অন্যান্য লোকজন ওনাদের ঘরে, ওই যে মেয়েরা চাকরি করে, একজনের ঘরে থাকে, মেস বলে সেটাকে, ওই মেয়ে মেস রাখতো আর কি, ঘরের মধ্যে 4-5টা মেয়ে রাখতো। তো এখন তো খাটের উপরে জায়গা নাই, আমাকে ফ্লোরে বিছানা দিছে ওই মেয়েদের সাথে। এখন সেই 3 নম্বর ছেলেটা রাত্রের বেলা এসে দেখে আমার মাথার মধ্যে এরকম হাতাইতেছে। তো হাতাইতেছে, তখন আমি হাতে এরকম ধরছি, ধরানোর পরে কে বলে চিল্লানি দিছি, তখন খালামাল বাতি জ্বালাইতে উঠতেছে, ও বোধহয় টের পাইছে নাকি, ও আমার হাত জ্বালা দিয়ে চলে গেছে, যে ওর জায়গায় শুয়ে আছে। এখন দেখলাম যে কি আশ্চর্য, খালামা লাইট জ্বালাইলো, কাউরে দেখি না, কিন্তু ওর দিকে তাকায় আমি বুঝতে পারছি যে ওই এই কাজটা করছে। আমার মাথায় ছেলেদের ভিতরে আপনি শুয়েছিলেন না? তাহলে আমরা তো 4-5টা মেয়ে আলাদা ভাবে, হ্যাঁ একই রুমে, মানে রুমের বিষয়। ছেলেটা আসলে কোথা থেকে? ওদের ওই যে পাশে শুয়ে থাকে, একই ফ্লোরে সবাই আছে কিন্তু আলাদা করা খাটে, ওরা খাটে, ওই পাশে খাটে, ওই পাশে খাট, মাঝখানে আমরা শুয়ে আছি সবাই। কিন্তু ও আইডিয়া করে হাত দিয়ে, আইডিয়া করে আসছে, এসে এখন কারে উদ্দেশ্য করে ধরছে সেটা বলতে পারবো না, কিন্তু আমার মাথায় হাতাইতেছে। তা আমি সেখান থেকে পরের দিন ভাবলাম যে এখানে তো থাকা আমার জন্য মোটেও সম্ভব না, কারণ কিসের জন্য, এক বিপদ থেকে আসছি এখানে, এখন সেই আরেক বিপদ এখানে, এখন আবার ও কখন কি করে ঠিক আছে নাকি। সেখান থেকে আবার কি করলাম, চলে আসলাম, ওইখান থেকে বাসায় চলে আসলাম। আসার পরে আব্বা আম্মা আমাকে ইচ্ছা মতো মারছে, না বলে গেছে, আশ্চর্য ভালো কথা, ঘরে আসতি, অন্য কোথায় কেন গেছে, অন্য কোথায় আবার গেলি কেন। তো ইচ্ছা মতো মারার পরে, যাই হোক, মায়ের দূর দেওয়ার পরে বললাম যে আমি ওর কাছে যাবোই না। ওরে বলছিলাম যে ও আমার আলাদা বাসায় নিয়ে থাকুক, ও যখন সেটাও করতে পারবো না, ওর বাবা মায়ের দরকার। আমি তো এটা বলি না যে সম্পর্ক নষ্ট করো, তোমার সম্পর্ক তুমি রাখবা, কিন্তু আমি থাকবো না এখানে। কিন্তু এটা ও যখন বউ রাখতে পারবে না, বউ যখন ঘর ভাড়া দিয়ে রাখতে পারবে না, সেই ছেলে তো বিয়ে করার কোনো দরকার ছিল না। বাবা মায়ের উপর নির্ভরশীল ছেলের কাছে তো আমি বিয়ে করতে চাইনি, তোমরা দিছো আমি জানি না। তো যাই হোক, রাগারাগি করে সেখান থেকে আমি ওইভাবে না করে দিলাম, ওর কাছে আমি যাবই না। তারপর প্রায় বছরখানেক ও আমার পেছনে আসতো, বুঝাইতো, কিন্তু আমি বুঝ মানতাম না। আমি তো এমনিতেই বাচ্চা মেয়ে, মাথার ভিতরে একটা ভূত ঢুকছে, তো সেটা নিয়েই আসি, ভারবার তিক্ত আর হই নাই যে না এই কাজটা করবো বা করবো না। ও যতই বোঝায় কোনো কাজে দেয় না, তো আমি ওরা ডাইরেক্ট নাই করে দিলাম যে না, আমি আর তোমার কাছে যাব না, তোমার কাছে আমি আর সংসার করব না। তখন ওর ছাড়াছাড়ি করতে হবে, ও যদি আমাকে ছাড়ে তাহলে তো ওই যে কাবিনের টাকা পয়সা দিতে হবে, সেজন্য ও আমাকে ছাড়বে না। পরে আমি কি করলাম, আমি একটা বললাম যে কাগজ নিয়ে আসো, আমি সই করে দিব। এটা কি আপনি নিজেই বলছেন নাকি আপনার পরিবার থেকেও সাপোর্ট আছে? আমি সবার উপর দিয়ে, সবার হয়ে, আমি সবার সামনে এরকম বলতেছি। আই থিংক, আমি জানি না, আপনি কিছুটা না, মানুষ অনেকটাই বদমেজাজি এবং দুরন্ত সাহসী ছিলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাবা মার সবার হাতের মার খাবার পরেও আপনি এই ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। অবশ্যই আপনার সঙ্গে যে ঘটনা ঘটছে সেটা অবশ্যই একটা অমানবিক এবং মেনে নেওয়া যায় না, কিন্তু
আপনি নিজে থেকে যে অ্যাটেম্প গুলো নিচ্ছেন বাবা মার পরামর্শ ছাড়া, সেগুলো তো এক ধরনের বদমেজাজি আচরণ। আমার তো অনেক বদমেজাজ, আমার এই বদমেজাজের কারণেই আজকে আমার এই পরিণতি। তো আমি আব্বা আম্মা সবার সামনে দিয়ে বলতেছি ওর ভাত আমি খাবো না, একদিনের জন্য ওর কাছে যাবো না। তো এখন বাবা মা ওইটা আসলে বুঝতে পারছে, যেখানে আমি না বলে দিছি মানে সেটা তো আর হবেই না, সম্ভবই না। আচ্ছা। তো বাবা মা একই কথা বললো, যেখানে ও যাবে না সেখানে আর আমাদের তো এখানে বলার কিছু থাকে না। তো এভাবে করে ছাড়াছাড়ি হয়ে গেল। সাইন করে দিলেন আপনি? হ্যাঁ, মানে আমার ভিতরে এই কাজটা করতেছে না, ওরা যে ছাড়লাম খারাপ লাগা বা আলাদা কিছু, এগুলো কিচ্ছু মনে হচ্ছে না। তো ভালোই, আবার সেই ছোট মানুষের মতোই ওই বাসাতেই, মানে যে বাসাটাতে আমার বিয়ে হয়েছে আর কি, সেই বাসাটাতেই আশেপাশে যত বাচ্চা কাচ্চা আছে, যত পোলাপান আছে, সবার সাথে খেলি, দুষ্টামি করি। মানে আমার যে বিয়ে হয়ে এসছে বা কিছু এই ধরনের আমার কখনোই মনে হয় নাই, বা এটা নিয়ে কোনো চিন্তাও করি নাই। তো আমাদের বাসারই আমরা আস্তে আস্তে আর কি একটু ওই যে বোনরা সব বড় হয়ে গেছি, বড় মানে সবাই আস্তে আস্তে একটু আগের চেয়ে ভালো জায়গা পজিশনে আসা হয়েছে। মানে আগে তো একটা অভাব জিনিসটা ছিল, এটা আস্তে আস্তে কমে গেছে, খেয়ে পড়ে সবাই যে ভালো আছে আর কি। তো ওই বাসায় আমাদের যে বাসাটা আমরা থাকি, আমাদের বাসাটার ভিতরে 5টা রুম, 3 সেট। তো তার পাশে আর একটা 3 সেট, ওই 3 সেটের মধ্যে একটা খালাম্মা ভাড়া থাকতো, ওনার 4টা ছেলে 1টা মেয়ে। তো মেয়েটার নাম পারবিন, সালেহা কলেজে পড়ে। 4টা ছেলের মধ্যে একটা ছেলে ইন্ডিয়া চলে গেছে আর ফেরত আসেনি আজ পর্যন্ত। আর 3টা ছেলের মধ্যে মনির ভাই, রেজাউল ভাই আর ছোটটার নাম ভুলে গেছি। তো রেজাউল ভাই আবার নগর ভবনে চাকরি করে, গুলিস্তান। মানে উনিও আপনি যাদের কথা বলছেন তারা আপনাদের বাসার প্রতিবেশী? আমাদের পাশের বাসার, একই বাড়িওয়ালার বাড়ি আর কি। তো এই রেজাউল ভাই আমাকে আবার খুব পছন্দ করে, আমার সব মানে সবকিছুই জানে, যেহেতু এগুলিতেই হয়েছে বিয়ে শাদী, সবকিছু জানে। জানার পর উনি আমাকে খুব পছন্দ করে। তো আমার চিন্তাধারা একটা মাথায় কাজ করতো যে আমার খালাতো ভাইটাকে যদি আমি পাইতাম আমি বিয়ে করে ফেলতাম, মানে এইটা মাথার ভিতরে সব। তখন আপনার দেলোয়ারের কথা মাথায় কাজ, ওইটা কাজ করে। কিন্তু কারণে এমনিতে আর আলাদা কোনো কিছু মনে হয়। দেলোয়ার তো আপনাকে ওই সময়টাতে পছন্দ করে না, বা না, ও জানে যে আমি ওকে পছন্দ করি, কিন্তু ওর জায়গা থেকে কোনো কথা বলে না। ওর জায়গা থেকে ও কোনো কথা বলে না। তো যাই হোক, ওই যখন রেজাউল ভাই আসে আমাদের বাসায়, তো আমার বাসাটা সামনে, ওর বাসাটা ভিতরে। তো আমার বাসা পার করে ওর বাসায় যেতে হয়। সকালে যখন অফিসে যায় তখন আমার বাসার ভিতরে ঢুকে আমাকে দেখে তারপর অফিসে যায়। আবার কাজে থেকে আসার পথে সেই একই কাজ করে। তো এরকম করে অনেকদিন এই রাস্তায় আমি ওকে যখন দেখি যে আমি কুতকুত খেলতেছি বা দড়ি লাফাইতেছি, তখন বলে এখানে কেন লাফাইতেছো, গলির ভিতরে, বাসায় যাও। বড় হ্যাঁ, অনেক বড়। তো এই ব্যাপারটা রেজাউল ভাই যে আমাকে পছন্দ করে এটা আমি বুঝি, কিন্তু মুখে সে আমাকে কখনো বলে নাই। তো আমাদের যে বাসার 5টা রুমের একটা ম্যানেজার ছিল, তো ম্যানেজারের বউর কাছে, ভাবির কাছে বলছে যে এরকম ওরে না, আমি যদি ওর মা আমার কাছে বিয়ে দিত তাহলে আমি ওরে বিয়ে করতাম। তো ভাবি একদিন আমার ডাইকা বলতেছে কি, এই শুনে দিকায়। তো আমি বললাম জি। তো রেজাল্টটা কেমন লাগে? আমাকে দূর ওই খাটাসে কেমন লাগবে, খাটাসে দেখতে কেমন দেখা যায়। পরে বলতেছে কি, ও তোরা অনেক পছন্দ করে। পরে আমি বললাম কি, না, পছন্দ করলেই হবে না, আমার ওরা দেখলে গা জ্বালা ধরে। তো ওই ঝাড়ু জুতা যা থাকতো প্রতিদিন সকালবেলা সেটা আমি হাতের কাছে নিয়ে রাখতাম। যে ও যখন সকালে আমাকে দেখতে আসবে, দেখলে আসলে ওকে আমি ময়রা ঝাড়ু দেখাই দিব, তাহলে সকালবেলা ওর দিনটা খারাপ যাবে। মানে ওই ধরনের দুষ্টামি করতাম। তো এই দুষ্টামি করতে করতে একটা সময় দেখা যায় কি, ওর কথাবার্তায় ডাক খোঁজে, মানে একটা ভালোবাসা সেরকম কিছু না, কিন্তু একটা মায়া জন্মায় যায় যে ওরে ঠিক খোঁজ খবর নেয় সব সময়। তো চিন্তা করলাম তো ও আমাকে অনেক পছন্দ করে। আচ্ছা দেখি, ওর বাবা মা ও তো বলবে একটা কিছু, বাবা নাই মা তো বলবে। একদিন ওর বোন আমাকে আমাদের বাসায় ঢুকতে দেখা ওর বোন আমাকে অনেক খারাপ ভাষায় গালাগালি করছে। তো পারবিনা পাই আমার চেয়ে অনেক সিনিয়র তখন, তো রেজাউল ভাই তো পারবিনা পার চেয়েও বড়। তো এই ব্যাপারটা আস্তে আস্তে 1 কান 2 কান হইতে হইতে সবার জানাজানি হয়ে গেল যে রেজাউল ভাই এরকম রেশমিকে পছন্দ করে। তো যখন এটা জানাজানি হইলো তখন খালাম্মাটা খুব বুদ্ধিমান ছিল। খালাম্মাটা একদিন আমাকে ডাক দিল, মা এদিকে আয়। তো আমি গেলাম ওনাদের বাসায়, তখন বললো কি, আমার মাথায় একটু তেল দিয়ে দে। তো আমি মাথাটা তেল দিলাম। তেল দিতে দিতে উনি ওনার লাইফ হিস্টরি আমাকে বললো। রেজাউলের মা? হ্যাঁ, উনিও একটা শিক্ষিত মহিলা, যথেষ্ট বুদ্ধিমান। তো উনি আসলে আমার রকটা বুঝতে পারছে যে আমি হচ্ছি বদমেজাজি, ওকে আমি রাগ কইরা বা বকা দিয়ে কোনো কাজ করাইতে পারবো না, বুঝের মাধ্যমে যদি করাইতে পারি। তারপর তেল দেওয়ার সময় তার লাইফ হিস্টরিটা আমাকে বললো। তোর খালু মারা গেছে এরকম। তখন আমি আমার এই 4-5টা ছেলে মেয়ে, খুব ছোট ছোট ভাইরা, এরকম খাবার দেয় নাই, এরকম অনেক কিছু বললো। তো বলার পর না, এখন ছেলেদের নিয়ে আমার অনেক স্বপ্ন। এই রেজাল্টটাই হচ্ছে সবচেয়ে ভালো কাজ করে, নগর ভবনে চাকরি করে, সরকারি চাকরি করে, ওর টাকা পয়সা, ওরে নিয়ে আমার অনেক স্বপ্ন। ওর বউটা পুতুলের মতো সুন্দর হবে, সারা বাড়ি দৌড়াদৌড়ি করবে, আমার অনেক শখ রেজাল্টের বউ এরকম হবে এরকম।
মানে উনি ওনার স্বপ্নটা প্রকাশ করতেছে আমার কাছে। তখন না কেন জানি আমার মনে হইল, আল্লাহ এই মায়ে এই রেজল আমাকে এত পছন্দ করে, আমি যদি এই মায়ের মনে কষ্ট দিয়ে ওনাকে নিয়ে একা একা বিয়ে করে ফেলাই, রেজল তো আমাকে সবসময় বলে একা একা করবে, কিন্তু আমি যদি করি তাহলে উনি তো এমনি ধ্বংস হয়ে যাবে, সারা জীবন কত কষ্ট করছে এই বাচ্চাগুলা নিয়ে, উনি অনেক অল্প বয়সে বিধবা হয়েছে, তো আমি এই কাজটা করবো না, দুনিয়া উল্টাই গেলেও করবো না। তখন আমি ওই রেজল ভাইকে ডাইরেক্টলি না বলে দিলাম। না বলাতে সে গাঁজা থেকে শুরু করে আমাকে দেখায় গাঁজা থেকে শুরু করে গাঁজা মদ এগুলা খাইয়ে খেয়ে আমাদের বাসার গেটের কাছে এসে মাতলামি করতো, মাথা খারাপ করে ফেলতো। আশেপাশে সবাই এটা কি রেজাউলের মা বুঝতো না? বুঝতো। রেজাউলের মা চাচ্ছিল যে কোনোভাবে আপনি তাকে বিয়ে না করেন, এই জন্য সে খুব সুন্দর করে বলে দিল, করে আমাকে বুঝায় বলছে। আর আমি খালাম্মাকে একটা কথা বলছি, খালাম্মা নিশ্চিন্তে থাকেন তো, এই যে দেখ রেজল তোরে নিয়ে কত পাগলামি করে, তো আমার এই ধরনের চিন্তা ভাবনা এগুলা কেউ আমাকে কিন্তু বলতেছে, আমি বুঝতেছি আমার খারাপটাও আমাকে বলতেছে, কিন্তু আমার কাছে এটা খারাপ লাগতেছে না, মানে খুব সুন্দর করে বুঝাই বলতেছে। তো আমি বললাম কি খালাম্মা নিশ্চিন্তে থাকেন, কোনোদিনও আপনার স্বপ্ন ঠিকই পূরণ হইব, রেজাল্ট বলবো সুন্দরই পড়বো। তো এরকম বলতেছি, তো বলাতে যাই হোক সে রেজাল্ট ভাই তো সেটা মানতেছে না। তো একদিন রাত্রের বেলা 12টার বেশি বাজে, তখন আমাদের পাশের রুমে পিঠা বানাইতেছে, তো আমাদের রান্নাঘরে বসে আমরা ওই খালাম্মাটারও 3টা মেয়ে, তো আমরা এই 4জন বসে বসে পিঠা বানাচ্ছি। তখন ঠিক রাত 12টা বাজে, কোত্থেকে যেন রেজাল্ট ভাই আসছে, এসে মদ খেয়ে এসে মেন গেট আমাদের বাড়ি দিতেছে পরে তখন খালাম্মাটা যাদের পিঠা বানাইতেছি পাশের রুমের ওই খালাম্মাটা যে গেটটা খুলছে, খোলার পরে বলতেছে কি ব্যাপার তুমি এত রাত্রে কেন আসছো? আমি একটু আমার কথা বলতেছে, যেটা আমি একবার শুধু দেখবো, দেখে আমি বাসায় যা ঘুমাবো। পরে বলতেছে কি না তোমার দেখা যাবে না, আজকে ওর মা ওরে মায়েরা ঘর থেকে বাইর করে দিয়েছে, ও বাসায় নেই। মিথ্যা কথা বলেছে? হ্যাঁ, খালাম্মাটা মিথ্যা কথা বলছে। সেই রাত্রে সে অনেক দূরে বাড্ডানগর পানি ট্যাঙ্কি, সেখানে আমার মামাতো বোন থাকে, ওই বাসা ও চিনে, সবই তো এক জায়গার, ওই জায়গাতে ও চলে গেছে সেই রাত 12টার সময়, যায় ওই বাড়ির বেলটি টিপে 5তলা থেকে আপাকে নামাইছে, নামাই বলতেছে এখানে রেশমি আসছে, ওকে এখন ডাইকা দেন, ওরে আমি নিয়ে যাবো, ওর মা বাসা থেকে বাইর করে দিচ্ছে, আপনাদের বাসা ছাড়া কারো বাসায় যাওয়ার জায়গা নাই। এখন আপা বলতেছে না আমাদের বাসায় আসে নাই, আমার দুলাভাই আবার ওইটা বারে চাকরি করে, তো দেখা যায় উনিও সবসময় মানে মদ টদ খাইয়াই আসে প্রতিদিন। তো 2 মদখোর এক জায়গায় হয়ে মানে 2 মাস তো ঝগড়াঝাটি মারামারি হয়ে গেছে এক পর্যায়ে। হওয়ার পরে সেদিন রাত্রে ঘটনাটা অনেক দূর পর্যন্ত গড়ায় গেছে, আবার সেখান থেকে রাত্রে 1টার সময়, ওইখানে 1 ঘন্টা এরকম অবস্থা। আবার রাত্রে আসছে, আসার পরে খালাম্মা আবারও সে গেট বাড়িয়ে দিতেছে, খালাম্মা গেটটা যায় খুইলা ওর হাতটা ধরছে, দইরা আস্তে করে কয় চলো তোমার আমি বাসায় দিয়ে আসি বলে খালাম্মা নিয়ে যায় রেজলের আম্মার হাতে উঠাই দিছে, এই যে আপনার ছেলে অনেক ভদ্র ছেলে বানাইছেন না, তো এই যে ধরেন আপনার ছেলেকে আপনার হাতে উঠাই দিয়ে গেলাম, দ্বিতীয়বার যেন আমাদের বাসার গেটের কাছে না আসে, যদি দ্বিতীয়বার আমাদের বাসার গেটের কাছে আসে তখন কিন্তু ওর দোষ থাকবে না, যা দোষ থাকবে আপনাদের দোষ থাকবে, আপনাদের ছেলেকে আপনারা কন্ট্রোল রাখতে পারতেছেন না। এটা বলে দিল, বলে দেওয়ার পরে খালাম্মা ঠিক আছে কি করলো না করলো বলতে পারি না, খালাম্মা তো বুঝায় টুজায় রাখছে, সে ঘুরে ফিরে একই অবস্থায় হচ্ছে। শেষ ফিনিশিং আমাদের ওই বাসাটা ছেড়ে আমরা যে ছোটবেলা যে বাসাটাতে ছিলাম তার পাশের বাসায় আবার ওই গলিতেই আবার চলে গেলাম, মানে বাসায় ছাড়তে হলো, বাসায় ছেড়ে দিলাম, কারণ ওর জন্য আর থাকা যাচ্ছে না, রাত নাই দিন নাই সবসময় আসতেছে, আর ওর বোনরা ওর ভাইরা সবাই উল্টাপাল্টা বলে আমাকে। তো যাই হোক ওইখানে যাওয়ার পরে ওইখান থেকে মনে করেন যে অনেক দিনই গেল, আমার খালাতো ভাই আবার যাতায়াত শুরু করলো। খালাতো ভাই? হ্যাঁ, দেলোয়ার ভাই আমাদের বাসায় যাতায়াত শুরু করলো। এখন দেখা যাচ্ছে যে আমার সাথে তার সাথে আস্তে আস্তে এই যে সম্পর্কটা এখান থেকে শুরু হচ্ছে। আমিও বললাম ওকে, ও আমাকে বললো, তো আমাদের মধ্যে ভালো সম্পর্ক হয়ে গেল। পরে আমার খালা সে বলল ও তো একটা বদমেজাজি, ওরে যে তুই বিয়ে করতে চাস, ওরে বিয়ে করলে কিভাবে কি করবি, ওরে বিয়ে করান যাবো না। দেলোয়ার কি করতো? দেলোয়ার সিএনজি চালাইতো। আচ্ছা। তো বললো যে ওরে আনা যাবো না, যদি ওর অন্য কোনো বোন হইতো তাইলে আনা যেত, কিন্তু ওরে আনা যাবো না, ও খুব বদমেজাজি, ও সংসার করতে পারবে না। তো সেখান থেকেই বলার পরে আমি আবার চুপচাপ রইলাম। তারপরে কিছুদিন ঠান্ডা রইলাম, থাকার পরে এখন বলতেছে যে 20,000 টাকা লাগবে, 20,000 টাকা দিলে 20,000 টাকা দিলে তাহলে আমার খালা আমাকে বিয়ে করাবে। তো এই কথা বলছে, তখন আমি 20,000 টাকা আমার বাবা পাবে কোথায়, 20,000 টাকা তো বাড়ির ধারে কথা না। তো তখন আর কিছু বলা হইলো না, আর দেলোয়ার ভাইও কোনো কথা বললো না। হঠাৎ করে দেলোয়ার ভাইয়ের সাথে আমার সাথে 15 দিন যোগাযোগ নাই, 15 দিনের মধ্যে শুনি দেলোয়ার ভাই বিয়ে করে ফেলছে। 15 দিনের মধ্যে বিয়ে করে ফেললো? হ্যাঁ। কোথায় বিয়ে করছে, ওদের বাসায় একটা মেয়ে আসছে, সেই মেয়েকে বিয়ে করছে, পাশের রুমের বেড়াতে আসছে, ওই মেয়েকে দেখে পছন্দ হয়েছে, বিয়ে করে ফেলছে। তো আমি খুব কষ্ট পেয়েছি, খুব কান্নাকাটি করলাম। তারপর আবার আসলাম ওই আমাদের বাসায়, কান্নাকাটি করে ওর বউ দেখে দেখে আসছি। আইসা বাসায় যখন আসছি তো সবাই বললাম যে আমি কি আসলে অনেক বদমেজাজি। এখন বলে যে তোর জিদ না কমালে, মানে আমি যেটা বলি সেটাই করি, এই হয়েছে আমার বদ অভ্যাসটা, এটার জন্যই সবাই অপছন্দ করে। তো মেয়ে মানুষের এরকম রাগ থাকা উচিত না। তো ওই সময় আমি আবার যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আসতো না, সেটা কাজ বের হইলো, ওই ফাঁকে আমি আবার এই টেলারিং কাজ শিখলাম। 3
Okay. বাসায়। ওকে। টেলারিং কাজটা শিখলাম, ওদের বাসায় যাওয়া যাতায়াত নাই, নিজের মতো যে যা কাজ করতেছি, মানে কাজ শিখতেছি আর সময়টা এইভাবে কাটাইতেছি। পরে মা বললো এখানে আমাদের এখানে ফ্যামিলিগত একটা সমস্যা হয়েছে, সেটা হয়েছে আমার যে মামাতো বোনটা বললাম যে 5 তলায় ছিল, জি। ওই মামাতো বোনদের আবার হলো রিক্সার ব্যবসা ছিল, অনেকগুলো রিক্সা ছিল, তো সেইগুলা দেখাশোনা করতো আমার মামা। তো ওইখানে একটা ঝগড়া হয় আমার আব্বার সাথে আমার মামার সাথে ফ্যামিলিগত, তো যার কারণে আমাদের এই এলাকা ছেড়ে দিতে হয় হাজারিবাগ। আব্বার কি এলাকায় আত্মীয় স্বজনের কারো কাছে থাকবে না, আমাদের সব আত্মীয় স্বজনই এই জায়গাতে, তো ছেড়ে দিয়ে মিরপুর চলে যায়। ওই যে আমার খালার যে বাসা সেই বাসাতেই, ওকে। মানে এই বাড়ি আর ওই বাড়ি Okay. আমার খালারাই নিয়ে যায়। যাওয়ার পরে ওখানে যা দেখি দিল আমার খালা তো ভাইও সংসার করতেছে সুন্দর, ভালো যে সুন্দর মতো চলতেছে। মানে দেলোয়ার আপনাকে পছন্দ করার পরে বিয়ে করে ফেললো হঠাৎ হ্যাঁ, করে, হ্যাঁ। আপনারা যৌতুক দিতে পারলেন না এই কারণে, হ্যাঁ। এবং সেই সময় দেলোয়ার বিয়ে করে ফেলেছে, সংসার করছে, আপনাদেরই কোনো না কোনো কারণে দেলোয়ারদের পাশেই গিয়ে বাসা নিতে হবে। নিতে হয়। বুঝতেই আমরা পারছেন কি ওখানে- হতে যাচ্ছে। ওকে, বাসায় ওখানে যাচ্ছে, ওখানে নেওয়ার পরে ভালো খারাপ না যাচ্ছে, সময় দিনকাল ভালোই যাচ্ছে। তো ওই সময়টা তো আপনি দেলোয়ারকে পছন্দ করেন। হ্যাঁ, ওই সময়টা ওদের লোকে পছন্দ করি, কিন্তু মানে এটা চাই না যে ওর সাথে বিয়ে করব, ভালো লাগে ওরা, ভালো লাগে, এটা জীবনে প্রথম ভালো লাগাবো। ওকে। তো সেই হিসাবটা করে আমি আর ওর কখনো কিছু বলি না। তো যাই হোক, দিনকাল ওইখানে ভালোই কাটতেছিল, খালাও খুব ভালো ব্যবহার করতেছিল। হঠাৎ করে আমাদের ওইখানে দুইজন কম্পিটিশনে, একটা ছেলে মিজান হুম। আর আরেকটা ছেলে, ওরা দুইজনই মনে করেন বাজি ধরছে না কি করছে বলতে পারবো না, আমাকে ডাইরেক্টলি অফার করে যে আমার সাথে সম্পর্ক করবে। আমি ঠিক বুঝতে পারিনি, মানে দুজন ছেলে আপনাকে একসাথে অফার করে আপনার সাথে সম্পর্ক করবে? হ্যাঁ, মানে প্রেম করবে, আহ, এই অফারটা করে। ওই এলাকার লোকাল ছিল ওরা? হ্যাঁ, তো যখন নাকি এই অফারটা করে তখন ডাইরেক্টলি আমি না করে দিই। আমি বলি না, এই প্রেমে বিশ্বাসী না, দুজনের মধ্যে দুজনই বলছো যেহেতু, মানে আমি দুজনের কথাই দুজনের কাছে বলে দিছি, আমি আচ্ছা। কিন্তু লুকাই নেই কারোটা। ওকে। দুজনের মধ্যে যে আগে যে আমার বাবা মায়ের কাছে বলতে পারবা যে আমি রেশমিকে বিয়ে করব, আমি তার কাছেই বিয়ে বসবো। একটু আমার ভাবাচ্ছি কোনো, আপনাকে, আমি যেটা বুঝতে পারলাম যে এই দুটো ছেলেকে কি আপনি আগে থেকে চিনতেন? ওই যে আমাদের পাশে আমরা যে ভাড়া ছিলাম, না, ভাড়া পছন্দ গেলাম। করতেন আপনি তাদেরকে আগে থেকে? না না পছন্দও করতেন না, এটা জাস্ট এমনিতেই বলা। মানে ওটা জাস্ট আপনি এমনিতেই বলেছেন? হ্যাঁ, ওকে, যে ওকে। দুজনের মধ্যে যে, আর সব সময় না মনে হইতো কি, আমার কাছে এইটা মনে হইতো যে এমন কিছু করতে পারতাম যেটাতে দেলোয়ার মেয়ে একটু খারাপ লাগতো দেলোয়ার সাহেবের। মানে দেলোয়ারকেও আপনি একটু কষ্ট দিতে চেয়েছেন? হ্যাঁ, এই ধরনের কিছু একটা, যে কিন্তু ও তো আমাকে কষ্ট দেওয়ার কোনো, ওর তো লাগবে না, কারণ ও তো আর আমার, ওর সংসার আছে, ওর নিজের ঘর সংসার নিয়ে তো ব্যস্ত। ওকে। কিন্তু আমার মাথায় এটা কখনোই কাজ করে না, আমার মনে হচ্ছে কি ওর কোনো ভাবে একটু কষ্ট দিতে পারতাম, এরকম লাগতো। আচ্ছা, মানে আপনি মনে করেছেন যে আপনি বিয়ে করলে সে কষ্ট পাবে? হ্যাঁ, এরকম কিছু একটা। ওকে। তা ওই ছেলে দুইটাকেই আমি বললাম যে যে আগে যে আব্বা আম্মাকে বলতে পারবা আমি তার কাছেই বিয়ে করব। তো মিজান নামে যে ছেলেটা ছিল, ওদের বাড়ি কুমিল্লা দাউদকান্দি, তো ওইখানে, আর আরেকটার বাড়ি হচ্ছে ফরিদপুর। তো কুমিল্লা দাউদকান্দি যে ছেলেটার বাড়ি, ওদের অনেক অর্থ সম্পদ আছে। তো দেশ গ্রামের যে টাকা পয়সাটা, সেটা আমি জায়গা জমি এইসব হিসাব কিন্তু আসলে বুঝি না। তো ওই ছেলেটা আমাকে কথার প্রসঙ্গে এক সময় বলছিল যে ওদের 20 কানি জমি আছে। তো 20 কানি জমিটা কি সেটা তো আর আমি বুঝি না। আমি সরাসরি আব্বার কাছে গেলাম, যে বললাম আব্বা, দেশে যদি 20 কানি জমি থাকে তাহলে এটা কি পয়সালা? পরে আব্বা বলতেছে হ্যাঁ, তাহলে এটা পয়সা, গ্রাম দেশে ওদের জন্য ভালো পয়সালা। তো আমি বললাম ও আচ্ছা। তারপর আমি কিছু বললাম না। তো আব্বা জিজ্ঞেস করলো কেন? আমি বললাম এমনি জানতে চাইলাম, আমি আর কিছু বললাম না। পরে ওই ছেলেটার বাবা মারা গেছে, মিজানের বাবা মারা গেছে। কিন্তু এখন ওরা দুজন যে কম্পিটিশন লাগাইছে যে যে একজন আগে বলবে, এখন মিজানের মনের ভিতরে ভয়, যদি ও আগে বলে দেয় তাইলে তো আর আমি পাবো না। তাহলে আমি বলি আগে, মিজান আইসা সরাসরি আমার আব্বা আম্মাকে বললো। কি করতে এই ছেলেটা? ফার্নিচারের কাজ করতো। ওকে। মিরপুর এলাকায় বেশিরভাগই ফার্নিচার কারখানা। পরে মিজান এসে বলাতে আমি বললাম ঠিক আছে, বাবা মা ওরা জি, ছেলে দেখতে ভালো, সব দিক দিয়ে, মানে সব দিক দিয়েও পছন্দ উপযোগী। আমাদের মধ্যে ভুল হয়ে গেছে ফ্যামিলিগত, আমার বাবা মায়ের ভুল হয়ে গেছে, এটা ছেলের কাউরে না কাউরে দরকার ছিল, কিন্তু কাউরে নেই, ওর চাস্তো ভাই একটাকে নিয়ে আমাদের বাসায় বিয়ে করতে আসছে। মানে কি আপনার বাবা মার সঙ্গে প্রথম যেদিন কথা বলে সেদিনই আপনার বাবা মা রাজি হয়ে গেছে? হ্যাঁ, রাজি হয়ে গেছে। না বলে নেই। কেন না বলেনি? ওই যে পাশেই কাজ করে, সব সময় দেখে, ওখানে আমরা গেছি প্রায় কিন্তু আপনার 5-6 বাবা মাস মা হয়ে তো গেছে। ছিল তার প্যারেন্টসদের সঙ্গে কথা বলা, হ্যাঁ, কথা কিন্তু বলেনি? ওর বাবা মারা গেছে প্রায় 8-10 দিন হয়েছে। এখানে একটা বিষয় নোট করি, একটা যেটা হচ্ছে ওর বাবা মারা গেছে 8-10 দিন হয়ে গেছে, অভিভাবকের সঙ্গে কথা বলেনি, এটা আপনার বাবা মার ভুল। আপনার ভুলের জায়গাটা কি? আপনি ছেলেটাকে তো পছন্দও করতেন না, শুধুমাত্র দেলোয়ারকে কষ্ট দেওয়ার জন্য আপনি এই কাজটা করতে যাচ্ছেন, এবং একই সাথে ওর আর্থিক অবস্থা কি সেটার জন্য আপনার কিছুটা হলো লোভ ছিল। খাওয়াইতে না, খাওয়াতে পারবে পারবে কিনা। ওকে। বিয়ে
হলে যদি খাওয়াইতে পারতে, যেমন বাবুলে তো আমাকে খাওয়াইতে পারে না, তো ঘরে নিতে পারে নাই, সেই হিসাবটা করে মানে মাথা ওই জিনিসটা কাজ করছে। মিজানকে আপনি লাভ করতেন না, কিন্তু শুধুমাত্র দিলওয়ারকে কষ্ট দেওয়ার জন্য। না, ওকে তো আর পছন্দের কিছুই না। তো যাই হোক, এটা একটা বাজির মতো হয়ে গেল। তো এখানেও আমার 1 সপ্তাহের মধ্যে বিয়ে হয়ে গেল। এই সপ্তাহে বলা বলে হয়েছে, আগামী সপ্তাহে বিয়ে হয়ে গেছে। কাজী অফিসে নিয়ে যে কাজী অফিসে ওখানে বিয়ে শাদী হয়ে গেছে। কাজে বিয়ে করাবে না, ওই কাজীটাকেও বিয়ে করাইছে টাকা দিয়ে, মানে ঘুষ টুস দিয়ে। এই কাজীটাকেও বিয়ে করাইছে, কারণ আপনার বয়স হয়নি। না, বিয়ের বয়স হয়নি। এখান থেকেও ওরা 12 বছরে যে বিয়েটা হলো, প্রথম বিয়েটা, এর পরের বিয়ের কত বছর বয়সে হলো? ওইটা আমার প্রায় 1.5 থেকে 2 বছর বয়স, মানে ডিফারেন্স। তার মানে ধরতে পারি 13 থেকে 14 বছর বয়সে। ওকে, মানে 13-14 পুরো হয়নি এখনো, 14 হয়নি, 14-র আগে। তো বিয়ে হয়ে গেল। ও আমাকে উঠায় নিয়ে যায় নাই, ও আমার এখানেও আমি আমার মায়ের ঘরেই। ও দুপুরবেলা আমাদের বাসায় খেতে আসতো, তখন হয়তো আমার সাথে কথাবার্তা বলতো। কিন্তু আমি এমন ভাবে দেখতাম যে যেই টাইমটা দেখা যেত যে দেলোয়ার বাসায় আসে নাকি দেখি, পাশেই তো, তখন আর কি এমন কিছু করতে চাইতাম যে ও একটু কোন রকম একটু কষ্ট পাক, কিন্তু কিছুতেই কিছু হইতো না। মানে কে বাসায় আসে নাকি দেখি, দেলোয়ারকে বাসায় দেখে আপনার হাজবেন্ডের সাথে কিছু একটা করা, মানে ওকে কিন্তু হইতো না। ও তো আসলে দেলোয়ারের তো ফিলটাই নেই আপনার প্রতি, ওই জিনিসটা নাই তো। কিন্তু আমাকে একসময় অনেক পছন্দ করতো, সেটা প্রকাশ করছে। যেমন দেখা গেছে যে মিরপুর থেকে এসে হাজারীবাগ এসে সারা দিন দাঁড়ায় ছিল আমাকে দেখার জন্য। তো নিশ্চয়ই, কিন্তু বিয়ের পরে ও নিজেকে কন্ট্রোল করে নিচ্ছে, এইটাই। তো যাই হোক, মিজানের সাথে এরকম প্রায়, ওর বাবা মারা গেছে তার 10-12 দিনের মাথায় এসে আমাকে বিয়ে করছে। তখন আমার আম্মা বলছিল, দেখো বাপগুরু দশা আছে, তুমি কিন্তু এখন বিয়ে করো না। শুধু আম্মা এই কথাটা বলছিল, বিয়ে করলে পরে করো। না, আমি এখনই করবো। তো ও এখনই করবে, আর বাবা মা ওইখানে রাজি হয়ে গেল, এখনই যখন করবো তো করো। পরে ভালোই গেল, ওর ব্যবহার আচরণ কথাবার্তা সবকিছু আস্তে আস্তে মুগ্ধ করার মতোই। তো ওর প্রতি দুর্বল হয়ে গেলাম। তখন 40 দিন হবে ওর বাবার, 40 দিন 40 করে না গ্রাম দেশে, তো এই 40 তো বারবার বলতেছে আমি যাব না। আর আমি চিন্তা করলাম কি, বাবা মারা যায় মানুষের তো সবসময় তো আর এই দিনটা আসবে না। আজকে দেখা গেল যে যদি কখনো ইনকেস কোন ধরনের কোন রকম খারাপ কিছু হয়, তখন এই কথাটা সারা জীবন কষ্ট থাকবে যে রেশমি আমাকে আসতে দেয় নাই আমার বাবার এখানে। তা আমি এই চিন্তাটা করেই আমি বলছি, না যাও তুমি। আমি ইচ্ছা করে পাঠাইছি। আমি বুঝাই বললাম, বলার পরে ও রেডি হলো যাবে। কালকে 40 দিন, আজকের দিন 39 দিনের দিন আমি ওকে পাঠাইলাম। যাওয়ার সময় বারবার আমার দিকে তাকাইতেছে, বলতেছে তুমি কিন্তু চিন্তা করো না, আমি যেখানে যাব ফ্যামিলিকে যেভাবেই হোক ম্যানেজ কইরা আমি তোমাকেও নিতে পাঠাবো লোকজন, তুমি কেউ আসলে বাড়ির থেকে তুমি চলে যাও। আমি বললাম আচ্ছা। চলে গেল। যাওয়ার পর সপ্তাহ গেল, 15 দিন গেল, যেখানে বললো 3 দিনের কথা। আমি তো ইচ্ছা করে পাঠাইলাম, সে যাইতেও চাইলো না। 3 দিন পরে এসে পড়বে বললো। 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস, 2 মাস, কি আশ্চর্য, কোনো খবরই নাই। তারপর মাথা খারাপ হয়ে গেল। তো ঠিকানা আছে কাবিনের মধ্যে, ওই কাবিনের কাগজপত্রের মধ্যে, সেগুলোতে ঠিকানাগুলো আব্বা আলাদা কাগজ উঠাই রাখছিল। সেই ঠিকানা নিয়ে কেউ আমার জন্য যায় না, আমি আর আমার আম্মা। সেই কুমিল্লা দাউদকান্দি গেলাম খোঁজ করতে করতে। যাওয়ার পরে বাড়ি পাইলাম, খুঁজে পাইলাম। তার মা এত খারাপ ব্যবহার করলো আমার আম্মার সাথে, মানে রাস্তার কুকুরের সাথে এরকম ব্যবহার করে না মানুষ, এত খারাপ ব্যবহার। কি করলেন আপনারা? ওখানে গিয়ে পরিচয় দিলেন? হ্যাঁ, সরাসরি পরিচয় দিলাম যে মিজান বিয়ে করছে এরকম, আপনারা এটা শুনেন না? উনি বলেন না, শুনি নাই, আমার ছেলে তো বলে নাই বিয়ে করেনি। আমার ছেলে কিসের বিয়ে করছে? আমার ছেলে যদি বিয়ে করতে তো বউ আমার বাসায় নিয়ে আসতো। তো ডাইরেক্ট না করে দিল, আমাদের বাসায় আর ঢুকতে দিল না। ওখান থেকে আমরা বের হয়ে আসলাম। ঢুকতে না দিলে আশেপাশের লোকজন কি করলো? আশেপাশের লোকজন সব মানে একই পর্যায়ের। আর এখানে একটা বাড়ি, অনেক দূরে আরেকটা বাড়ি, চারোপাশে পানি। আমরা নৌকা দিয়ে গেছি ওদের বাড়ির গেটের কাছে। তো ওইখান থেকে আমাদের বাড়ির ভিতরে বসতেও বললো না, মানে ওইভাবে আবার ভাগাই দিল আমাদের। যতটুকু দাঁড়ায় আমরা কথা বলতে পাওয়া গেল না ওখানে। না, তখন ওই মুহূর্তে বাসায় ছিল না। আচ্ছা, পুরো ফোন নম্বরও ছিল না? তো ফোন নম্বরও ছিল না, তো কারণ ফোন ব্যবহার আমিও করি না। তো পরে ওই এলাকারই চেয়ারম্যান, আমরা খুঁজতে খুঁজতে সেই চেয়ারম্যানকে খুঁজে বের করলাম, মানুষজনকে জিজ্ঞেস। কাবিন ছিল বিয়ের? হ্যাঁ। তো কাবিন দেখালেন না ফ্যামিলিকে? মানে কাবিনটা দেখাবো, কাবিনটার জন্য ওই কাবিন তারা আমাদের মানতেই রাজি না। আর আমরা তো মানে আমাদের মানতেই রাজি না। সেটাই, যদি জেগে থেকে কেউ ঘুমায় তাহলে ঘুম ভাঙা যায়। সেটাই। আর যেখানে মিজান বলেই নাই বাড়িতে যে বিয়ে করছি, বললে না হলে তাহলে একটা কথা ছিল। তো আমরা চেয়ারম্যানকে খুঁজতে খুঁজতে বের করলাম যে যদি ডকুমেন্টস যা যা লাগে আমরা সেগুলো পরে সংগ্রহ করে আনতে পারবো, কারণ আমাদের তো ডকুমেন্টস আছে। এর জন্য আর অতটা চিন্তা না, আগে চেয়ারম্যান বলে দেখি কি বলে তারা। তো চেয়ারম্যানকে খুঁজে বের করে চেয়ারম্যানকে বললাম সব বিষয়। বলার পর উনি বললো, দেখো এখন আমি কিছু করতে পারতেছি না, যদি ছেলে থাকতো তাহলে হয়তো ডাক দিয়ে 2 কথা জিজ্ঞেস করতাম, আর যেহেতু তোমার কাবিননামা আছে, কাগজপত্র আছে, এগুলো নিয়ে পরে তুমি আইসো। তারপর বললাম আচ্ছা ঠিক আছে। তো সেদিন আমরা ঢাকা চলে আসলাম। আসার পরে ওই কাজীর কাছ থেকে কাগজপত্র, সব কাজীর কাছেই ছিল, আমরা উঠাইও নাই। তো কাগজপত্র নিয়ে টিয়া
পরে একদিন সাহস করে আমি একা গেলাম, বাসা থেকে আমাকে সবাইকে বলিয়ে গেলাম যে আজকে আমি খুঁজে বের করবো, ও যেখানেই থাক। আমি ওদের বাসায়, ওর মা আমাকে মারবেই না হয়, আর এর চেয়ে বেশি কিছু তো করতে পারবে না, আমি ওরা খুঁজে বের করবো বইলা। তখন আবার পানিটা শুকাইছা। তার ওদের বাড়ির ভিতরে প্রায় না হলেও 6-7টা বউ আছে, তার মধ্যে একটা শুধু বউ ভালো, আর সবগুলো একই রকম। কেউ, আল্লাহ মাফ করে বলতে হয় না, কেউ কানা, কারো পায়ে খোড়া, মানে কেউ কালো কালো, এমন কালো, মানে ধরেন যৌতুক নিয়ে নিয়ে বিয়ে করাইছে। তো ওইখান থেকে মনে করেন যে আমি যখন গেলাম, যাওয়ার পরে ওই যেই লোকটা আমার ওর চাস্তো ভাই বিয়েতে ছিল না, ওনাকে ধরলাম যে আপনি তো জানেন, আপনি তো বিয়ে করাইছেন, আপনি তো সাথে ছিলেন। পরে বললো ঠিক আছে, আমি যখন সাথে ছিলাম আমি তো সবকিছুই জানি, তাহলে তুমি, ওরা যদি মাইনা না নেয় তাহলে আমার বাসায় আমার বোন হয়ে তোমাকে নিয়ে যতটুকু যুদ্ধ করা লাগে করবো। তো ঠিক আছে। তখন পর্যন্ত মিজানের দেখা পাননি? না, তো পাইনি। পরে ওই ভাইয়াটা সন্ধ্যাবেলা ওনাদের বাসায় নিয়ে গেল, ওনাদের বাসায় নিয়ে যায়, ওনাদের বাসায় রাখলো। পরের দিন সকালবেলা ভাইয়ার সাথে করে নিয়ে আসলো আমাকে। যখন আমাকে নিয়ে আসছে তখন প্রায় অনেকগুলো গ্রামের মহিলারা এসে আমাকে গোল করে ধরছে, ধরে দেখতেছে। তার ফাঁকে দিয়ে দেখি দূরে মিজানো দাঁড়ায় আছে, দাঁড়ায় দূর থেকে দেখতেছে। পরে আমাকে সবাই ধরাধরি করে, গ্রাম দেশের মানুষ না, টানাটানি করে ঘরে নিয়ে গেল। ঘরে মানে আরেক রুমে, আমার শাশুড়ির ঘরে কিন্তু ঢুকায় নাই, পাশের মানে চাচা, ওই যে পাশের বাড়ির আর কি চাচা চাচি, এরা নিচ্ছে, এদের ঘরে নিচ্ছে। নেওয়ার পরে মিজানকে ডাকাইলো, ডাকানোর পরে ওখানে গেল। তখন আমি শুধু একটু কথাই বললাম যে এটা কি তোমার ঠিক হয়েছে কাজটা? তুমি 3 দিনে কথা বললে, আজকে 2 মাসের বেশি, 3 মাস হয়ে যেতেছে, তোমার কোনো খোঁজ খবর নাই, এরকম করার কি ঠিক? আমি এখানে আসার পরে আর আব্বার মা 40-এ যে আসছি, এখানে সবাই উল্টাপাল্টা কথা বলছে, এর জন্য আর যাইনি। তবে আমি সুযোগ বুঝে যাইতে চাইছিলাম, সুযোগ এখনো পাইনি। তো আমি বললাম কি, যাই হোক, যেটা হোক, যোগাযোগ তো করে মানুষ। তো বললো আচ্ছা, তুমি আর চিন্তা করো না, আসছো যখন, যে যত খারাপ ব্যবহার করে তুমি কিন্তু কিছু বইলো না, তুমি খালি হজম করে যাও। তাই বললাম আচ্ছা ঠিক আছে। পরে এই ঘটনা, আমার ভাসুর চিটাগাং চাকরি করে, ভালো একটা অফিসে চাকরি করে। উনি চিটাগাং খবর পাইলো যে মিজানের বউ ঢাকা থেকে দেশে এসে। আমার ভাসুর ওই তাৎক্ষণিক ছুটি নিয়ে পরের দিন বাসায় চলে আসলো। আয়শা আমার চাচি শাশুড়ির ঘরেই, গ্রাম দেশে তো 1 দরজা 2-3টা দরজা থাকে একটা ঘরের ভিতরে, এই দরজা দিয়ে উঠে ওই দরজা দিয়ে উঠে এরকম। তো আমার যাটা বলতেছে কি, রেশমি তোমার ভাসুর কিন্তু অনেক বদমেজাজ, যাই বলুক আমি সামাল দেওয়ার চেষ্টা করবো, কিন্তু তুমি কিন্তু কোনো কথা বলবা না। আর এদিকে আমার শাশুড়ি তোমাকে যা বলতেছে, আমি শুধু কান্নাই করতেছি, আর কিছু বলি না, শুধু বোবার মতো চুপচাপ। আর আমার কষ্ট লাগতেছে এখানে, মিজান এত কথা কিভাবে সহ্য করতেছে, ওর কানে তো শুনতেছে কিন্তু ও কোনো কথা বলতেছে না কেন। আর আমার শাশুড়ি বলতেছে কোরআন শরীফ নিয়ে বসে বসে পড়ে আর কান্দে আর খালি বকা দেয় আমারে, আর ইচ্ছা মতো বকতেছে। আমার ভাসুর আয়শা ব্যাগটা খালি এভাবে রাখছে ঘরে, ব্যাগটা রাইখা মানে আমার মায়ের তুইলা বকা দিয়া, তারপর বলতেছে ওই মানে আমার বকা দিয়া বলতেছে ওই অসভ্যর বাচ্চাটা কই, ওরে আজকে। তো আমার ভাসুর এসে যখন ব্যাগটা রেখে আমাকে খুঁজতেছে, আমি পাশের রুমে বসা, তখন আমার ভাসুরকে বলতেছে দেখো দেখো তুমি আসছো, তুমি আগে একটু জিরাও, তারপরে পরের মেয়ে গায়ে কিন্তু হাত দিও না, তোমার ভাই বিয়ে না করলে ও কিন্তু আসতে পারতো না, তুমি ওরে কিচ্ছু বলবা না, সে তোমাকে মারবে, মোট কথা এখন আমি আসছি কেন। পরে আমার শাশুড়ি বলতেছে যে হ্যাঁ ওরে ধরে দে ইচ্ছা মতো দে। এর মধ্যে মিজানের কোনো ভূমিকাই নেই কোনো কথা বলার, মানে ও বাড়ি থেকে আরো পারলে 10 হাত দূরে যায় পালায় আসছে, মানে আপনার হাজবেন্ড। হ্যাঁ, ও কোনো কথাই বলবে না। তো যাই হোক, এভাবেই গেল। তা আমি এখানে বসে বসে এটাই চিন্তা করতেছি যে আমি এখান থেকে আমি জোর করে এভাবে থাকবো না, যেখানে মিজানে কোনো কথা বলেই না আমার জন্য, তো আমি এখানে থাকবো কি করে। তো আস্তে আস্তে চিন্তা করতে করতে রাত্রে মিজানে আসলো। সারাদিনে কিন্তু মিজানের কোনো খবর নাই, রাত্রে আসছে। আসার পরে আমি তখন তাকে বললাম যে তুমি কি এখন চাইতেছো আমার সাথে সংসার করবা নাকি আমাকে বাইর করে দিবা তোমাদের বাড়ি থেকে। পরে এখন বলতেছে কি, আরে পাগল, এটা সব সমস্যার সমাধান হয়ে যাবে, প্রথম একটু এরকম হয়। তাই বললাম যে ঠিক আছে হয়, কিন্তু বড় ভাসুর তো বাপের সমতুল্য, সে আমার কি না খারাজি ভাষাগুলো বলতেছে, তুমি তো কোনো কথা বলো না। পরে বলতেছে যে আমি বললে তো আমার জায়গা জমি থেকে বঞ্চিত করে দিব, তখন আমি কই যেয়ে উঠুন, আমি জায়গা জমি ছাড়তে পারব না, আমি এগুলো সব সমস্যার সমাধান করে তোমার কালকে গাড়িতে উঠাই দিয়ে দেবো, তুমি বাড়িতে তুমি যাইবা গা, আমি এখানে সব সমস্যার সমাধান করে আমি ঢাকা আসতেছি। বললাম আচ্ছা ঠিক আছে। রাত্রেবেলা বড় ভাবিও এটা ভাইয়ের সাথে কথা বলে একটা মীমাংসার মধ্যে আসলো। বড় ভাই আমাকে ডাকাইলো, আমি গেলাম ওনার রুমে, যার পরে বললো যাই হোক আমি তোমার বড় ভাই হিসেবে না হলে বকা দিছি, কিছু মনে রাখো না। তো তখন আমার রাগটা কমে গেল, একবারে ঠান্ডা হয়ে গেলাম যে ভুল বুঝতে পারছে। তো তুমি ঠিক আছে বাড়িতে যাও, পরে একটা সিদ্ধান্ত জানাবো তোমাদের। তুমি যদি এই বাড়ির ভাত খাইতে চাও তাহলে তুমি তো খালি হাত পেয়ে আসলে হবে না,
আমাদের বাড়িতেও মানে যে কটা বউ আছে তাদের বর্ণনা দিল কে কি নিয়ে আসছে। তো আমাকে বুঝাইলো এটা তুমি যদি আসো তোমারও লাখখানিক টাকার মাল নিয়ে আসতে হবে। এটা কে বোঝালো? এটা ভাসুরে বোঝালো। ওকে। যে তুমি যদি খালি 4 হাত পায়ে আসলে তোমাকে তো মাইনা নিবে না। আপনার অতীতটা জানতো? আপনার যে একটা বিয়ে হয়েছিল এটা জানতো? এটা মিজান জানতো। আমি কারো কাছে কখনো ফ্যামিলি মেম্বাররা জানতো? ফ্যামিলি মেম্বার কেউ জানতো? তখনও জানতো না। ওকে। তো যখন নাকি এরকম বোঝানোর পর আমি এটা বুঝলাম যে না সে তো আসলে টাকা পয়সার ব্যাপারে আমাকে বুঝাইতেছে, আমি খালি হাতে আসলে এখানে চলবে না। তো পরের দিন সকালবেলা মিজান আমাকে গাড়িতে উঠাই দেয় নাই, আমাকে গাড়িতে উঠাই দিল আমার ভাসুর। তো আমি যখন যাইতেছি তখন ওকে চলার পথে আমি একটু বললাম কোন রকম খালি ঢাকা যাওয়ার গাড়ি ভাড়ার টাকাটা জোগাড় করে নিয়ে ঢাকা যাইও, ঢাকা গেলে টাকায় ঠেকবা না আর সমস্যাও থাকবে না, সমাধান হয়েই যাবে। পরে বললো ঠিক আছে তুমি যাও আমি আসতেছি 2-1 দিনের মধ্যে। আমাকে এই সান্ত্বনা দিয়ে দিল। আর আমার ভাসুর যে আমার কাছে 1 লাখ টাকার হিসাবটা দিল, যে মানুষটা আমার বাবা মা 20,000 টাকা জোগাড় করতে পারবে না সে 1 লাখ টাকা 20,000 টাকা জোগাড় করতে পারলে তো আপনার সঙ্গে দিও। হ্যাঁ তাহলে তো আমার এই অবস্থা হয়ই না। তো তখন আমি এটা চিন্তা করতেছি। পরে গাড়িতে উঠাই দিল, আমি একা একাই চলে আসলাম। 4 দিন ছিলাম, 4 দিনের মধ্যে এত কিছু ঘটনা হইলো। পরে আইসা বাড়িতে এখন কার কাছে কি বলবো, ভয়েও বলি না। যদি মিজান আসে, ও বলছে 3-4 দিন পরে আসবে, যদি ও আসে আর এই খারাপ ব্যবহার করছে আমার সাথে, এগুলো যদি আমি বাবা মায়ের সবার কাছে বলতে যাই তাহলে ওরা ইচ্ছা মতো বকবে, তুমি কেন কথা বলো নাই। আর আমি বা ও বা কি ভাববে যে সবকিছু শুনে আমি এত বুঝাই বললাম হজম করতে, সেটা এসে ঢাকায় সার্কুলার করলো। আমি কারো কাছে কিছু বলি না, শুধু নীরবে কান্না করি আর কারো কাছে কিছু বলি না। তো এই কথাটা আমার বাবা মায়ের কাছেও আমি বলছি, কেউ কোনো উদ্যোগ নেয় নাই যে এটা নিয়ে বসবে, মীমাংসা করবে, কারোর সাথে কি আলোচনা করবে। অনেক সময় দেখা যায় যে নিজেদের ফ্যামিলির আত্মীয় স্বজন সবাই মিলে একজনকে একটা কিছু দিয়ে একটা করে দিলে অনেক কিছু হয়ে যায়, সেটা কেউ চিন্তা ভাবনা করে নাই। সবাই স্তব্ধ হয়ে বসে আছে, কেউ কিচ্ছু বলে না। দিন যাইতেছে, এদিকে আমার টেনশন ভিতরে কাজ করতেছে, আমি তো টেনশন করতেই এসি। তারপরে ওই যে ভাইয়াটা আমাদের বিয়ের মধ্যে ছিল, সেই ভাইয়াটাকে দিয়ে কি বুঝ দিছে আমি বলতে পারবো না। সেই ভাইয়াটাকে দিয়ে, ভাইয়া তো আমার পক্ষ হয়ে সবসময় কথা বলছে, আমি দেখছি, তাকে তো অনেক বিশ্বাস করি। তো ওই ভাইয়াটা কি করলো, আইসা বললো যে তোমার বিয়ের কাগজপত্র গুলা কই। পরে আমি বললাম কি আমার কাছে আছে। পরে বললো কি দাও আমি দেখবো। ওরা না ক্যাচাল করতে চাইতেছে, ওই ক্যাচালটা সমাধান করবো। তা আমি অত কিছু গুরুত্ব দিই না, উনি বলছে দিয়ে দিচ্ছি, বড় ভাইয়ের মতো জানি ওনাকে। উনি সেই কাগজপত্র নিয়ে আজও গেছে কালও গেছে, আর কোনো খবর নাই। ওই দিক থেকে মিজানরাও কোনো খোঁজ খবর নিতেছে না। প্রায় 5-6 মাস এরকম হয়ে গেছে। 5-6 মাস পরে একটা কাগজ আসছে, ডিভোর্স লেটার আসছে। আমাকে ওখান থেকে ওরা ডিভোর্স দিয়ে দিছে, টাকা পয়সা কিছু দেয়। যৌতুকে আমরা তো যোগাযোগ করার কথা, আমাদের যেহেতু যোগাযোগ করাই নাই সেই জন্য আমরা কিছু দিতে পারবো না, আমাদের ডিভোর্স দিয়ে দিল। খবর পাঠাই দিছে অন্য একটা লোকের সাথে, আর কাগজ পাঠাইছে পিয়নের মাধ্যমে। তো আসলো, আমি তখনও কিছু বলিনি, তখনও চুপচাপ থাকলাম। আমার ফ্যামিলিগত কেউ কিছু বললো না। মন খারাপ, সবসময় মন খারাপ থাকে। এরই মধ্যে হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে গেল। ওই যে আমার যে খালাতো ভাইটা, এই খালাতো ভাইয়ের বউর সাথে তার সাথে একটা সমস্যা সৃষ্টি হয়ে গেল। আপনাকে নিয়ে না, ওদের মধ্যে। ওকে। এটা এমন পর্যায়ে চলে গেল যে দুজনকে মানে সাপ আর বীজের মতো দেখে, কেউ কাউকে সহ্য করতে পারে না। ওই মুহূর্তে আমি তো দেলোয়ারকে শুরু থেকেই পছন্দ করি। ওই সময়তেও আমার ওই দেলোয়ারকে, আমি মনে হয় কি দেলোয়ারকে দেখলে আমি স্থির থাকি। তো যখন দেখলাম যে দেলোয়ার মানে এসে ঝগড়া ঝাঁটি অশান্তি, আর দেলোয়ার ঘুরে এসে আমাদের ঘরের কাছে এসে বসে কান্না করে। এখন ওর কান্না দেখে আস্তে আস্তে কেমন যেন আমার মন আবার আগের মতো, মানে আগে যে দুর্বলতাটা ছিল আমার, সেই দুর্বলতা এর মধ্যে আপনি দুটো ডিভোর্স। হ্যাঁ, আমি এখন মোট কথা আস্তে আস্তে ওর প্রতি এমন দুর্বল হয়ে যেতেছি যা। যখন আপনার কাছে ডিভোর্স লেটারটা আসলো তখন আপনি আইনি কোনো স্টেপ নেননি? কিছুই নেননি? কেন নেননি? নেই, আসলে এগুলোর মধ্যে বুঝিও না যে কোথায় যাইতে হবে, কি করতে হবে, এগুলো কিচ্ছু বুঝি না। আইনি সহায়তা আসলে সব শ্রেণীর মানুষ আমাদের সমাজে পান না বলতে আমি যেটা বোঝাচ্ছি, হয়তো সবার অধিকার আছে, কিন্তু সেখান থেকে আসলে সুযোগ পাওয়া, এই যে বিভিন্ন ধরনের জটিলতা যেটা বলতে চাচ্ছি, যে ঘুষ দেয়া, তদবির করা, উকিল ধরা, এগুলো প্রচুর পয়সা করির ব্যাপার। আমরা যদিও জানি যে এগুলোতে পয়সা না লাগার জন্য স্টেট কর্তৃক ফ্যাসিলিটির ব্যাপার স্যাপার আছে, কিন্তু সেটা আসলে কতজনই বা পান, সেটা একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন। এবং এগুলো সবাই জানেন, জেনে শুনে অনেকেই আইনের দ্বারস্থ হন না। ওকে, আর আপনি যেটা বলছিলেন, হ্যাঁ, তো দেলোয়ারের প্রতি আপনার তখন দুর্বলতাটা আবার চরমে। হ্যাঁ, অনেক দুর্বলতা হয়ে গেল। এখন দেলোয়ার আমার প্রতি দুর্বল হয়ে গেল, আমাদের মধ্যে আবার সম্পর্ক নতুন করে গড়ে উঠলো। ওর বউ থাকা অবস্থায়? হ্যাঁ, মানে আগে তো ও ছিল, কিন্তু এটা কিন্তু অতটা গভীর হয় নাই। তখন আপনার বয়স 14 বছর? হ্যাঁ, 14 বছর। আমি আসলে ভুল বলবো না অপরাধ বলবো ঠিক বুঝতে পারছি না, কারণ 14 বছরের একজন কিশোরী, তার মনে এই ধরনের সম্পর্ক এবং এই সম্পর্কের মধ্যে জড়িয়ে যাওয়া, এটা বয়সের ভুল নাকি পরিবেশগত ভুল
আমি ঠিক জানি না, তবে ভুল তো ভুলই এবং অপরাধ তো অপরাধী। আপনি যে কাজগুলো করে যাচ্ছেন এগুলো জীবনের জন্য একটা বড় ধরনের ভুল হচ্ছে, তখন কি বুঝতেন না? আপনি মাথা এভাবে না হলে তো আমাদের যারা শ্রোতা আছে তারা তো শুনতে পাবে না, মুখে বলতে হবে। বুঝতেন না আপনি? আচ্ছা, হ্যাঁ বলুন। আমার মাথার ভিতরে এগুলো কোনো কিছু কাজই করতো না। ওকে। তো দেলোয়ারের প্রতি এমন দুর্বল হয়ে গেলাম যে দেলোয়ার যদি রাত্রে 3টা বাজে কাজ থেকে আসতো, সে 3টা বাজে আমার কান সজাগ হয়ে যেত যে ও বাসার ভিতরে আসছে। মানে আমি ঘুমের ঘরে বুঝতে পারতাম যে ও আসছে। আর ওরও এমন একটা অবস্থা হয়ে গেছিল যে আমার সাথে দেখা না করে কখনো কোথাও যেত না। বউ থাকা অবস্থায় বউ বুঝতো এগুলো? না, মানে বউর সাথে তো এখন ভালো সম্পর্ক নাই। আচ্ছা, এগুলো কেয়ার করতো না সেই সময়টা? হ্যাঁ, ওই সময়তে বউর সাথে ভালো সম্পর্ক নেই, যার কারণে আমার প্রতি দুর্বল হয়ে গেল। তো যখন এরকম হয়ে গেল তো ওর সাথে আমার সাথে ভালোই মানে অনেক গভীর সম্পর্ক আস্তে আস্তে হইতেছে। তো প্রথমে আগে আমি সবার সিদ্ধান্তটা নিয়ে নিছি, তারপরে ওর সাথে আমার সাথে আর কি এই সম্পর্কটা হয়। সিদ্ধান্ত বলতে? আমি যখন দেখলাম যে ওর বউর সাথে ওর ভালো সম্পর্ক না, আর এটা অল ফ্যামিলি জেনে গেছে যে ওর বউর আসলে অন্য একটা সম্পর্কের কারণে ওর বউকে ছেড়ে দিবে। তো তখন আমি তো এমনিতেই পছন্দ করি, এটা ও ফ্যামিলির সবাই জানে। তো আমি সরাসরি আমার খালার কাছে চলে গেলাম। আমার খালার কাছে যে আমি ডাইরেক্টলি বললাম, দেখেন খালা, দেলোয়ার ভাইও আমাকে বিয়ে করবে, আমিও দেলোয়ার ভাইয়ের কাছে বিয়ে বসবো। আপনি তো আমার খালা, আপনার যদি তিল পরিমাণ আপত্তি থাকে তো আপনি আমাকে এটা বলে দিতে পারেন। যদি আপনি হ্যাঁ বলেন তাহলেও খুশি, আর যদি না বলেন তাহলেও আমি খুশি। তো আমার খালা আমাকে উত্তরে এই কথাটা বললো যে দেলোয়ার আজ হইলেও বিয়ে করবে, কাল হইলেও বিয়ে করবে, তুমি যদি বিয়ে বসো তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি এখানে উত্তর পেয়ে গেছি যে আমাকে যেতে বলেই দিল। তো তখন আরো গভীর সম্পর্ক হয়ে গেল। আমার খালার বাসায় যে ওর সাথে দুষ্টামি করি বা ওর সাথে ওর বউ থাকা অবস্থায় না, তখন ওর বউরে আরেক বাসায় নিয়ে ভাড়া নিয়ে থাকতো না, ওই বাসায় ওর বউ বাসায় থাকে। আচ্ছা, তখন বউ আলাদা থাকে আর ও মাঝে মাঝে এখানে আসে। ওর মায়ের বাসায় আসে, আমাদের বাসায় আসে, সবার বাসায় দেখা করে যায়। আর ঘুমায় ওর মার বাসায়। আর ওই যে গ্যারেজ আছে না, সিএনজি চালায় গ্যারেজে, ওই গ্যারেজে ঘুমায় রাত্রে। আর ওর বউ ওই বাসা নিয়ে ওই বাসাতেই আছে। তো এইভাবে ওর বউ আবার গার্মেন্টসে চাকরি করতো। তো ওইভাবে যখন নাকি আমার খালা উত্তরটা দিয়ে দিল তখন আমার সাহসটা আরো বেড়ে গেল যে এখন তার চিন্তা নাই, মেয়েই হয়েছে আমার খালা। তো যখন নাকি এরকম সাহসটা পেয়ে গেলাম তখন ওই রাত্রে 12টা 1টার সময় যখন কাজের থেকে আসতো তখন আমাদের বাসায় আসতো। আসলে দেখা গেল যে ফার্স্ট যেদিন ওর সাথে আমার সাথে সম্পর্ক হয় সেদিন আমাদের এই বাসার ভিতরে আরেকটা সামনে একটা রুম ছিল। তো ওই রুমের ভাবিটা আবার বাসায় ছিল না। ভাবি দরজাটা আবার এমন সিস্টেমে ছিল যে তালা মারার কোনো সিস্টেম নাই, বাইরে চলে গেলে তালা মারবে সেরকম সিস্টেম নেই, ভেতর দিয়ে নক করার সিস্টেম আছে। তো ওই বাসায় আমি ভাবির সাথে বলছিলাম, ভাবিও জানে যে দেলোয়ার ভাই আসে আমার সাথে সম্পর্ক কথাবার্তা বলে। তখন উনি আমাকে সাহস দিল যে কথাবার্তা যদি বলো তাহলে আমাদের ঘরে নিলিবিলে এসে কথা বলবি, এখানে তার কেউ ফুচকিও দেয় না। মানে একেবারে কর্নারে রুম, ওই রুমের ভিতরে কেউ জানেও না এখানে রুম আছে এরকম। তো যখন এটা বললো তখন তো আমিও আবার প্রশ্রয় পেয়ে গেলাম ব্যাপারটা। তখন ওই রুমে যাই আমাদের ফার্স্ট সম্পর্কটা হয়। সম্পর্ক বলতে আপনি বলছেন? তো ওই সময় আমার মেয়েটা পেতে চলে আসে বিয়ের আগে। তো ওই সময় যে আমার মেয়েটা পেতে চলে আসে, ও ডিভোর্স হয়নি তখনও, দেলোয়ার ডিভোর্স দেয়নি এবং আপনি তখন আমার ডিভোর্স হয়ে গেছে। আপনার ডিভোর্স হয়েছে মানে আপনার দুটো ডিভোর্স হয়ে গেছে। তো যখন ওই দিন আমার মেয়েটা আমার গর্ভে আসে, ফার্স্ট ডেটে এরকম হয়েছে? আমি না এটা বুঝিই নাই। আমি এটা বুঝিই নাই, আর কেন মানে কিভাবে কি কিচ্ছু বুঝি নাই। তো আমার তখন আবার একটা অসুস্থ ছিলাম আমি, তখন আমার একটা পেটের মধ্যে ব্যথা ছিল। তো ব্যথার জন্য ওষুধ খাচ্ছি, আস্তে আস্তে দিন যাচ্ছে আর দেখা যাচ্ছে যে একটু পরিবর্তন হচ্ছে। আর মাথায় কিন্তু এগুলোও কাজ করে না যে আমার যে মাসে মাসে একটা ক্লিয়ার হওয়ার ব্যাপারটা, এইটাও কিন্তু আমার মাথায় ঢুকে না। এটাও ঢুকে না কিসের জন্য, কারণ এটা আমার শুরু থেকেই যে গ্যাপ এদিক সেদিক এগুলো গুরুত্ব নাই কোনো, এর জন্য বুঝি নাই। সবাই বলতেছে কি ও মোটা হইতেছে, ও যে ওষুধ খায় এর জন্য মোটা হইতেছে। তো যখন 3 মাস শেষ 4 মাস হয়ে যায়, 4 মাসের সময় আমি বমি করি, এক ধারালি বমি করি। তখন বুঝলাম যে বমি করি কেন, আমি তো তখনও বুঝি নাই। মানে আমার আব্বা একদিকে আমি বমি করি, একদিকে আব্বা বমি পরিষ্কার করে, মা বমি পরিষ্কার করে। পরে ব্যাপারটা তখন আমি খেয়াল করলাম। বয়স কত তখন আপনার? 14 বছর। 14 বছরই? মাই গডনেস। তখন আমি আর কি এটা খেয়াল করলাম যে কি ব্যাপারটা কি, আমি তো এরকম, তো এদিকে তো আমার এটা তাহলে কোনো সমস্যা হয়েছে নাকি। আমি ব্যাপারটা শেয়ার করলাম আমার একটা ভাগ্নির সাথে। আমার এই খালাতো ভাই খালাতো বোন আছে না, মানে আপনি কনসিভ করার পরে ফার্স্ট ডেটে কনসিভ করার পর থেকে আপনাদের সম্পর্কটা রেগুলারই ছিল, ফিজিক্যাল রিলেশনটা শুধু একবারই হয়েছে? ওইখানে একবার হয়েছে, আর এই জানাজানির পরে আরেকবার হয়েছে। জানাজানি বলতে আপনার কনসিভ করার পরে আরেকবার হয়েছে? তার মানে ওই ফার্স্ট ডেটেই আপনি কনসিভ করেছেন? তো খালাতো বোনের মেয়ে আছে একটা, ওর সাথে ব্যাপারটা শেয়ার করলাম যে আমি না এরকম বমি করি, কারণ কি বুঝি না, বলতে পারি না। পরে ও আবার হইলো অনেক কিছু বুঝে,
বুঝে পরে ও আমাকে সবকিছু জিজ্ঞেস করলো। তখন আমি বললাম, পরে বললো কি তোর নাকি দেখ তোর বুঝি বাচ্চা টাচ্চা পেটে চলে আসছে, তুই এইটা আগে ডাক্তারের কাছে যা। আপনাকে বলেছিলেন দেলোয়ারের সঙ্গে আপনার এই ধরনের সম্পর্ক? হ্যাঁ, এটা বলে দিচ্ছি। পরে এখন আমার তো আপন ভাগ্নি খালাতো বোনের মেয়ে, সেখানে তো ও তো আর আমার অন্য কারো কাছে বলতে যাবে না, যেটা হোক সমস্যা সমাধান করবে। তো সেটা চিন্তা করে ওর কাছে বললাম, বলার পরে এটা নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে দেখে কি সত্যি এখন কি করব, এখন তো মাথা খারাপ হয়ে গেছে। যখন এই ঘটনাটা ঘটছে তারই মধ্যে দেলোয়ারের যে প্রথম বউ, সে বউর বাচ্চা পেটে। এখন আমি জানি না ওই বাচ্চা কবে থেকে পেটে বা কি, মানে এখন দেলোয়ারের সাথে দুর্বল হয়েছে পর, তোর বাসায় যাই না, ওর খবর জানি না আমি জানি গ্যারেজে থাকে, খালার বাসায় থাকে, বোনের বাসায় থাকে, এভাবে ও থাকে। তো পরে এটা তারপর আমার বড় বোনকে জানালাম। মানে আপনি নিজেই জানালেন? ওকে। কারণ এখন তো আমি আর এটা গোপন করে রাখতে পারবো না। দ্বিতীয়ত এটা তো বিপজ্জনক, এখন বুঝতেছি আমি এটা। তো যখন বড় আপাকে জানালাম এই বিষয়টা, বড় আপা জানাইলো আব্বা আম্মাকে, তখন আমার ফ্যামিলিগত লোকজনেরা সবাই সিদ্ধান্ত নিল এটা নষ্ট করে ফেলবো। এখন আমার মাথায় কাজ করতেছে এটা যে হ্যাঁ ভুল করছি আমি, এটা ঠিক আছে, কিন্তু আমার বাচ্চা তো কোনো ভুল করে নাই। আমার ফুপুর বিয়ে হয়েছে আমার বাবারও বড়, আমার ফুপু আজ পর্যন্ত বাচ্চা কাচ্চা হয় নাই। আর আমার একটা বাচ্চা, এখন জানি না কি যেভাবে হোক হয়েছে বাচ্চা আমার, এটা আমি বাচ্চা নষ্ট করব না, এই বাচ্চা আমি দুনিয়াতে আনবই। মানে এখানেও আপনি প্রতিজ্ঞা করলেন পুরো দুনিয়ার এগেইনস্টে গিয়ে বেবি আমি নিবই, মানে যদি বিয়ে নাও করে তাও নিবই, বেবি আমি এটা নষ্ট করব না, আমার জীবনে প্রথম বাচ্চা এটা নষ্ট করব না। একটা বিষয় এখানে একটু বলতে চাই প্রিয় শ্রোতা, ভুল বা অপরাধ ওনার যেটা খোঁজার চেষ্টা করছেন আপনারা, হয়তো অনেক কিছুই পাবেন, কিন্তু একটা বড় অপরাধ সেটা হচ্ছে কিছু জিনিস আমাদের সামাজিকভাবে ফিক্সড করাই আছে, ধর্মীয়ভাবে ফিক্সড করাই আছে। আমরা যারা বিভিন্ন ধর্মের অনুসারী আছি তারা জানি যে কোন কোন জিনিস আমাদের ধর্ম বিরোধী এবং একই সাথে সমাজ বিরোধী, সেটা কিন্তু সমাজ আগে থেকেই বলে দিয়েছে। এবং তারপর সেই ভুলগুলো যখন আমরা করে ফেলি তখন একটা অপরাধ হয়ে যায়, এবং তারপরও অনেকেই সেই ভুলগুলো সংশোধন করার জন্য আরেকটা ভুল করেন, সেই ভুলটা কখনো সমাজের বিপরীতে গিয়ে কিংবা কখনো সমাজে অবস্থান করবার জন্য। এবং আমরা আজকে যেই রেশমিকে এখানে দেখছি, সেই রেশমির আগাগোড়া একটা অন্যরকম একরোখা জেদ, এবং এই একরোখা জেদ আমাদের সমাজে যেই সামাজিক পুরুষতান্ত্রিক ব্যবস্থা, সেখানে একটা মেয়ে একরোখা জেদ নিয়ে জীবনে চলতে গেলে কত বড় ধরনের সমস্যায় পড়তে হয় বা পড়তে পারে, সেটা সবার জায়গা থেকে প্রত্যেকেই কিছুটা হলেও বুঝবেন। আর আজকের এই যাহা বলিব সত্য বলিবতে যিনি কনফেস করছেন, তিনি একটা ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল আমরা বলতে পারি। বলুন তারপর। তো যখন এই সিদ্ধান্তটা আমি নিলাম তখন আমাকে সবাই খুব টর্চার করলো। টর্চার বলতে? মার দিচ্ছে। আপনার বাবা মা মারছে, মানে সবাই খুব মারছে আমাকে। আমার একটাই জিদ, আমি মার খাইছি কিন্তু আমি বাচ্চা নষ্ট করবো না, তোমরা আমাকে যা করার করো। দেলোয়ার আপনাকে মেরেছে? দেলোয়ার 2000 টাকা হাতে দিচ্ছে, দিয়ে বলেছে এটা নষ্ট করে ফেলো। মানে যখন এই কথাগুলো বলছে তখন আমি তখনই কষ্ট পেতেছি যে তুমি তো জানো আমি তোমাকে পছন্দ করি বা তুমি আমাকে বিয়ে করবা, সেইগুলো বললেই কিন্তু আমার সাথে এমন একটা সম্পর্ক করছো, তো আমি তো আমার বাচ্চা নষ্ট করবো না। তো যখন এটা বললাম, বলার পরে তখন বাবা কি বুঝতে পারলো যে ও তো এটা করবেই, যেটা বলছে করবেই। তখন দৌড়াই গেল, যে বললো দেলোয়ার তোমাকে একটা কথা জিজ্ঞেস করে। তখন বললো হ্যাঁ করেন। পরে বললো কি বাচ্চা কি তোমার? তখন বললো কি হ্যাঁ। তাহলে এখন কি করবা? পরে বললো কি আর করুন, যেটা করবেন সেটাই করুন। কাকে বলছেন এটা? দেলোয়ারকে? আমি বলিনি, আব্বা বলছে। ওকে। আব্বা যখন দেখলো যে আমি মায়ের খাই দৌড়েছি, তখন কিছু সিদ্ধান্ত আমার একটাই। তখন দেলোয়ার বলছে যে যা বলবেন সেটাই করবো। হ্যাঁ, হয় মরে যাবো না হলে বাচ্চা দুনিয়াতে আনবো, কিন্তু বাচ্চা নষ্ট করবো না আমি। তো তখন ওই মুহূর্তে আব্বা যে যখন দেলোয়ারকে জিজ্ঞেস করলো, তখন জিজ্ঞেস করাতে তখন দেলোয়ার বললো যে হ্যাঁ বাচ্চা এটা আমার। তখন বললো যে ঠিক আছে তাহলে বিয়ে শাদী করো। তারপর আমরা মানে ওই এলাকাতে না, ওই এলাকার বাইরে আরেক জায়গায় যে কাজে অফিসে যে বিয়ে করলাম। প্রথম স্ত্রী থাকা অবস্থায়? হ্যাঁ। প্রথম স্ত্রীর অনুমতি নিয়েছিল? না না, ওই যে ওকে ছেড়ে দিবে ভেরি ভেরি মানে ভয়াবহ রকমের মানে একটা জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে। একটা হচ্ছে প্রথম স্ত্রীকে সে ডিভোর্স দেয়নি, এটা এই অবস্থায় সে দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করলে সামাজিকভাবে আইনগত এটা একটা বিশাল অপরাধ। তারপরে যেটা সেটা হচ্ছে যে প্রথম স্ত্রী কনসিভ করেছে, এই অবস্থায় সে ডিভোর্সও দিতে পারবে না, ডিভোর্স হবে না ওই সময়। আর আরেকজন যার সাথে এক ধরনের অ্যাডাল্টারি বা পরকীয়া সম্পর্ক, সেটা লাভ থাকুক বা যাই থাকুক না কেন, সেখানেও সে মেয়েটা কনসিভ করেছে, এবং তাকে বিয়ে না করেও সামাজিকভাবে কোনো উপায় নেই, কারণ সে একরোখা, কোনোভাবেই সে আবর্ষণ করবে না। বুঝতে পারছেন যে একটা ছেলের জন্য অবস্থা কতটা জটিল হতে পারে, এবং শুধুমাত্র একটা ছেলের জন্য না, ওই তিনটা মানুষের জন্যই পুরো পরিস্থিতিটা কতটা জটিল হতে যাচ্ছে। দিস ইজ অ্যাবসলিউটলি রিডিকুলাস স্টোরি আই হ্যাভ এভার লিসেন। ওকে, বলেন তো, বলুন। আপনি বিয়ে করলেন, তারপর? পরে বিয়ে করার পরে ওইখান থেকে যখন চলে আসলাম, আসার পরে আমার খালার বাসায় আমাকে রাখবে, কিন্তু আমার খালার বাসায় রাখতে সে ভয় পাচ্ছে।
ভয় পাচ্ছে। আর মা আর আব্বা বললে দিল এই কথা, আমি ওর আর ঘরে উঠাবো না। মানে আমাকে ঘর থেকে ওই যে বের করছে, বিয়ে করে আর ঘরে তুলবে না। না। আর দেলোয়ার ভয় পাচ্ছে কিসের জন্য? দেলোয়ার ভয় পাচ্ছে, কাকে কাকে ভয় পাচ্ছে? তার ফ্যামিলিকে ভয় পাচ্ছে? শুধু ওর ভাইকে। ওর ভাইকে। ভাই কোন ভাই? ওর ঘরে তো ওর বউর সাথে তো আমাকে রাখতে পারবে না। রাইট। ওর বউ এক রুম নিয়ে আলাদা আছে। এখন আছে ওর মা আর ওর ভাই। ভাই মানে কোন ভাই? ছোট ভাই। ছোট ভাইকে ভয় পাচ্ছে? কিসের জন্য ভয় পাচ্ছে? ছোট ভাইয়ের ক্যারেক্টার সুবিধা না। তো যখন নাকি ও মা ঘরে উঠাবে না, আব্বা ঘরে উঠাবে না, ওদের ওই রুমে তোমার যাওয়ার প্রশ্নই ওঠে না। তো তখন কি করলো, ওর মায়ের বাসায় আমাকে রাইখে আসলো। রাইখে আসার পরে ওর ভাই ও আর কি এখন বলতেছে, তুই আমাদের বাসায় থাকতে পারবি না। তুই যদি আমাদের বাসায় থাকোস তাহলে এই নিয়ে অনেক কিছু ক্যাচাল হয়ে যাবে। আমি চাই না যে তুই আমাদের বাসায় থাকোস, আর এইটা নিয়ে মানে দেলোয়ারের বউর সাথে আমাদের সাথে কোনো সমস্যা হোক, এটা আমরা চাই না। যদি বোন থাকতি তাইলে একটা কিছু চিন্তা করতে হবে। এখন বোন হস না, এখন বাইরের বউ হয়ে গেছিস, এখন যেখানে পারো ওখানে জায়গা। তো আমার ভাই যেখানে রাখবো ওখানে যাবি না, তুই এখানে থাকতে পারবি না। ওর স্টেট কার্ড কথা বলে দিল। বলার পরে আমি চিন্তা করলাম যে এখানে থাকা আমার ওইখানেও রাখতেছে না, ওইখান থেকে বাইর করে দিল। এখন কোথায় যা থাকবো? এখন তো মেয়েটা মানে আমার মেয়েটা পেটে 5 মাস পুরো। তখন ওইখান থেকে বের করে দেওয়ার পরে কার কাছে যাবো আমি, মানে আমার কোনো পথ নাই। সোজা কথা, আমি সামনে ডানে বাই কোথায় যাবো কোনো দিক কুল খুঁজে পাচ্ছি না। দেলোয়ারও আমাকে মানে ওই যে ওর কথা শুনলাম না, এর জন্য বিয়েটা করছে শেষ, ওই পর্যন্ত শেষ। খাওয়া পড়া খরচ খোঁজ, কোথায় থাকোস না থাকোস এত কিছু দরকার নেই, তোর মতো তুই থাক। তোরা দিয়ে আসলি তোর খালার বাসায়, ওইখানে থাকতে পারলে থাক, না থাকতে পারলে না থাক। যদি কিছু লাগে আমি মায়েরে দিব, মানে আমার খালারে দিব, না পারলে না দিব। এভাবে স্টেট কার্ড কথাবার্তা বলতেছে। ওইখান থেকে বের হয়ে পরিচিত মুখ, মানে পরিচিত ওই পাশাপাশি ছিল এক সময় ভাড়া, ওদের বাসায় যায় গেলাম, ওদের বাসায় যায় 2 রাত থাকলাম। মানে এদের বাসায় 2 রাত, তোদের বাসায় 2 রাত, তোদের বাসায় 1 রাত। পেটে খাবার নাই, মানে হাঁটতে চলতে পারি না, থাকি মিরপুর। যার কাছে যাই সেই তো মানে একটা কারণেই সবাই আমাকে দূর দূর করে তাড়াই দিচ্ছে। তুই এটা নিলি কেন? হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুলের সংশোধন আছে। কিন্তু তার মানে এই না যে এটা সব রাখতেই হবে। এরকম কত মানুষ কত কিছু করতেছে, তুই করতে পারিস না, আমাকে এরকম বলতেছে। কিন্তু আমার তো এটাই যে যা করছে আমি করছি, ও তো কিছু করে নাই, ওর তো দোষ নেই, ও আমি কেন নষ্ট করবো? তো এই চিন্তা করেই সারাদিন যায়। এবং থাকতেই পারেন ওনার কাছের আত্মীয় বা দূরের সম্পর্কের আত্মীয় আপনি, সেটা হতেই পারে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। ওকে, যে কারণে আমরা নামটা মিউট করছি। বলুন তারপর। তো সেখান থেকে মনে করেন যে যখন এই কথাগুলো বললো তখন চিন্তা করলাম এখানে তো আমি কোনো বিচার পাবো না। এখান থেকে আমি আবার চলে আসলাম, এখান থেকেও চলে আসলাম। আসার পরে আবার এসে খালার বাসায় উঠলাম। এখন খালার বাসায় উঠছি পরে যে যেমন ইচ্ছা ব্যবহার করতেছে। আর তখন শুধু একটা কথাই চিন্তা করি যে মানে তখন মনে হইতেছে না যে আমি ভুল করছি, তখন মনে হইতেছে কি থাক, আমি না বাইচা থাকতে হলে আমার জীবনে কিছু একটা দরকার আছে, এটাই আমার বাইচা থাকার অবলম্বন। এই চিন্তাটা কষ্ট করে যদি আমার মানে বেবিটা হয়ে যায়, তখন চিন্তা করছিলাম যে আমার একটা মানে মানুষের একটা স্বপ্ন থাকে। তো আমি ভাবছিলাম যে আমার হয়তো একটা ছেলে বাবু হবে, এরকম একটা চিন্তা ভাবনা, যে একটা বাচ্চা হয়ে গেলে আমি এটা নিয়ে চলে যেতে পারবো। তো সেখান থেকে যাই হোক ওইভাবে করেই প্রায় 7 মাস পর্যন্ত ওই বাসায় থাকলাম। 7 মাস পরে আমার আম্মা আমার কষ্ট দেখে আর সহ্য করতে না পেরে সেখান থেকে নিয়ে গেল। তো তার মাঝে একটা ঘটনা, সেটা হয়েছে যে আমার গায়ে কাপড় নাই, মানে গায়ে কাপড় চুপড় এগুলো কিছু নাই। আমার খালার এরকম সুকেস ভর্তি কাপড়, যা একটা ভাঁজও ভাঙে নাই। তার আত্মায় কুলায় নেই বোনের মেয়েকে একটা শাড়ি দেওয়ার জন্য। আমি ছেঁড়া কাপড় এরকম ধুইয়া শুকাই, ঘরের ভিতরে লুকায় বসে থাকি, সেটা শুকাইলে আবার চুলের উপর থেকে নিয়ে গায়ে দিই, মানে এরকম পরিস্থিতি। তো এরকম করে করে দিন কাটাইতেছি, খুব খারাপ। তখনও কি দেলোয়ারের বউটা জেনেছে যে আপনি? তখন জেনে গেছে। জেনে যাওয়ার পরে কি হলো এটা নিয়ে? এখানে জেনে যাওয়ার পর বাসায় এসে ঝগড়া করতেছে, চিল্লাচিল্লি করতেছে, এটা সেটা মানে কথা কাটাকাটি হইতেছে। আমি তো কারোর সাথে কথা বলতেছি না, আমি আমার মতো ঘরে। আমাকে মারতে চাইতেছে, ধরতে চাইতেছে, কিন্তু আমি কেউ কোনো কথা বলতেছি না। ওরাই সমাধান করতেছে। যেমন আমার দেবর বলতেছে, এই আপনি ওরে রাস্তায় পেলে যা খুশি করেন, আর আমার বাসার ভিতরে ঢুকে কোনো কিছু করতে পারবেন না, এরকম বলা বলি করতেছে। কিন্তু কেউ আর কি আমাকে কিছু বলতে পারতেছে না। একবার অবশ্য আমাকে মাইরও দিচ্ছিল, যে আমার হাতে এই দাগগুলো আছে, এগুলো কামড়ের দাগ, সব দাঁত, এখান থেকে মাংস নিয়ে গেছিল। তো যখন নাকি এই অবস্থা দেখলো, তখন আমার মা সহ্য করতে না পারে নিয়ে গেল আবার। তখন আমি বাসায় গেলাম, মায়ের বাসায় থাকি। তো যখন নাকি মা তো পেটে ভাতে খাবার দিতে পারে, এক্সট্রা যা দরকার তা তো মা দিতে পারে না, কোথায় পাবে? তো সবাই খারাপ ব্যবহার করে, এত খারাপ ব্যবহার করে, এত খারাপ ব্যবহার যে মানে ঘৃণায় মানুষ না হলে একটা কিছু সিদ্ধান্ত নিয়ে নেয়। কিন্তু তা আমি করিনি। আমার কথা যে যত যাই বলো, আমার বাচ্চাটা আমি দুনিয়া টানবই। তো ওইভাবেই থাকলাম। থাকার পরে আমার বেবিটা হইলো। বেবি হলো? হ্যাঁ, পরে মোটামুটি বাসায় আসলাম 9 দিন পরে। আপনার বেবিটা কি দেলোয়ারের আগের স্ত্রীর আগে হলো? না, ওরটা আগে হলো। ওরটা আগে হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তো দেলোয়ার ওই সময়টাতে কোথায় ছিল? ওই সময়টাতে ওদের বাসায় ছিল। আপনার কাছে আসেনি? না। ওর ওয়াইফের সঙ্গে কি ওর সম্পর্ক তখন ভালো হয়ে গেছে? হ্যাঁ।
ভালো। আর ইট অলওয়েজ হ্যাপেন, এইটাই হয় আসলে। হ্যাঁ, ভালো সম্পর্ক। তারপর দ্বিতীয়ত আমি যে 9 দিন হাসপাতালে ছিলাম, সেই 9 দিনের মধ্যে আমার মানে যতটুকু ঘুমাইছি ততটুকু, এছাড়া আমার চোখের পলকটা মেন গেট থেকে কখনো সরে নাই। মানে একবার আসুক আইসা যদি আমাকে খুঁজে না পায় বা কোন বেডে খুঁজতেছে এরকম কিছু একটা মনে হইতো। 9 দিন ছিলাম, 9 দিন একই অবস্থা, কিন্তু আসে নাই। তো 9 দিন পরে বাসায় যখন আসলাম, বাসায় আসার পর বাচ্চা বেবিটা এত অসুস্থ হয়ে পড়ছে, মানে অকল্পনীয় অসুস্থ। সবার একই কথা, এত কষ্ট করলি, এত জীবনে ঝড় তুফান বয়ে নিলি, কারো কথা শুনলি না, এই বেবি তো বাঁচবে না, তো মারা যাবে, ওর গায়ে সারা গায়ে হাড় ছাড়া কিছু নেই, কঙ্কল বাচ্চা একটা, মানে এরকম বলতেছে। তো বলার পরে যাই হোক আমার চিন্তাধারা যে যা হবার হবে, আল্লাহ রাখলে থাকবে। তো এই চিন্তা করেই আমি ডাক্তার কবিরাজ যে যেখানে বলতেছে 2 পায়ের উপরে, শুধু মানে 2 পায়ের উপরে হেঁটে হেঁটে আমি সেই মিরপুর থেকে হাজারীবাগ হাইটে হেঁটে আসতেছি, এইখান থেকে হাইটা সেই মিরপুর যাইতেছি, মানে কষ্ট লাগতেছে না, মেয়েটাকে কোলে নিয়ে নিয়ে হাঁটতেছি। তো আল্লাহর রহমতে যাই হোক আমার মেয়েটা ভালোই হইলো। যখন আমার মেয়েটা এরকম করে দিন যাইতেছে, মুহূর্তে মুহূর্তে মা খারাপ ব্যবহার করতেছে, আজে বাজে নোংরা কথা বলতেছে, যেগুলো উচ্চারণ করা আসলে ঠিক না। মা তো মাই কষ্ট দেখে আবার নিয়ে আসছে, তো এত জঘন্য জঘন্য কথাবার্তা বলতেছে, ছোট বোন মারতেছে, যে বোনকে আমি জীবনে কোনোদিন মারিনি, সেই বোন অলরেডি আমার গায়ে হাত তুলতেছে, এরকম। হ্যাঁ, মানে যা যা যেরকম খুশি বলতেছে, ওই যে একটাই অন্যায়, মানে এই একটা অন্যায়ের কারণে এরকম বলা। তো যাই হোক, যখন মেয়েটার 6 বছর বয়স, তখন আমার জীবনে আবার তুফান শুরু হইল। মেয়েটার 6 বছর বয়স, মানে আপনি একটানে 6 বছরে চলে গেলেন এখানে। আমরা হয়তো একটু সামনের দিকে আগাতে চাই। এই 6 বছর আলটিমেটলি মেয়েটার সঙ্গে ওর বাবার কি দায়িত্ব ছিল? ওর বাবা আসছে 9 দিনের দিন আসছে, আইসা একদিন কোলে নিছে, তার মাঝে 2-1 দিন কোলে নিছে, আসছে আইসা জাস্ট দেখে কোলে নিয়ে গেছে, এর মধ্যে আর আসে নাই। এর মধ্যে 6 বছরের মধ্যে আমি যদি কখনো 6 মাস বছরে একবার পাঠাইছি কারো হাতে, তখন ওরে দেখছে। তার মানে সম্পর্কটা সম্পূর্ণরূপে ওর প্রথম স্ত্রীর সঙ্গে ভালো ছিল, আর আপনার সঙ্গে সেই অর্থে তেমন কোনো সম্পর্ক ছিল না, একেবারেই না। ভরণ পোষণ কিচ্ছু দিত না, কিচ্ছু না। আপনি সম্পূর্ণ আপনার বাবার কাছ থেকে নিয়ে চলতেন? না, বাবার কাছ থেকেও তখন নিতে পারতাম না, কারণ বাবার তো সেই অবস্থা নাই। বাবা শুধু পেটে ভাতে খাওয়াইতো, দেখা গেল বাচ্চার যে খরচটা, ডাক্তারি খরচ, বাচ্চার যত খরচ আছে সবগুলো, সেগুলো আমি সেলাইয়ের কাজ করে করতাম। তো আমার বেবিটা যখন নাকি মানে 6 বছর বয়স, তখন 6 বছর বয়সে আমার বেবি তখন ক্লাস 2-এ পড়ে। তো তখন আর কি আমার বাবাকে, ওই যে আমার দেবরটার কথা বললাম না, ওকে সবাই আমরা ভয় পাই, একটু অন্যরকম। ও আবার ওই এলাকার কিছু ক্যাডারদের সাথে হাত ছিল, তো সবার একই কথা, ডিভোর্স দে, আর নাইলে তোর বাপেরে মেরে ফেলাম। ঠিক বুঝলাম না আমি, মানে ওই এলাকার যে সন্ত্রাস, কাকে ডিভোর্স দেবার কথা বলছে? ছিলেন আমি ঠিক বুঝতে পারলাম না। ডিভোর্সটা আপনি দিবেন মানে? বলতেছে না, আমার দেবর আমাকে বলতেছে ডিভোর্স দিতে। হ্যাঁ, তুই দেলোয়ারকে ছেড়ে দে। এটা দেলোয়ারের ইচ্ছা ছিল? হ্যাঁ, দেলোয়ার তো ইচ্ছা অবশ্যই ছিল, তা না হলে ও কোনো কথা বলতো, তো কোনো কথা বলে নাই। তো ও আমাকে মাস্তান টাস্তান দিয়ে আপনাকে রাজি করানোর চেষ্টা করছে। হ্যাঁ, মাস্তান আমাকে দিয়ে ভয় পাওয়া না, কারণ আমার সাহস আছে, আমি ভয় পাই না। ভয় দেখায় আব্বাকে দিয়ে, মানে আব্বাকে মেরে ফেলবে, কিছু হলে আব্বাকে মেরে ফেলবে। আমার তো ভাই নাই, কেউ কোনো প্রতিবাদ করারও কেউ নাই। এখন আব্বাকে বিভিন্ন ধরনের এক এক ছেলে এরকম চাকু বের করে এরকম করে করে দেখায়, এই কোমর থেকে এরকম, মানে যেসব জায়গা নিলিবিলি দেখা যায় না, তখনই আর কি এগুলা কাজ করে। তো আব্বা তো অনেক ভয় পায়, দৌড়াইতে দৌড়াইতে একদিন ঘরে আসছে, তো সামান্য ব্যাপার নিয়ে একদিন আমাকে ইচ্ছা মতো মার দিল, আমার দেবর মারলো আমাকে। তখন আমি দেলোয়ারকে খবর দিয়ে ডাকাইলাম। মানে তখন আপনি শ্বশুর বাড়িতে থাকেন? না, আমি আমার মায়ের ঘরে। ওখানে আপনাকে মেরে আসলো? হ্যাঁ, আমাকে এখানে এসে মারলো। মা বলছে দেখা মায়ের গায়ে 10 ইঞ্চি ইটা মারলো। তো তখন আর কি ডাকাইলাম, দেখানোর পরে বললাম যে আচ্ছা এক কাজ করুন, যদি আপনার রাখতে ইচ্ছা আমাকে না করে, আমি তো আপনার নামের উপরে আসছি, তাহলে একটা ডিসিশন নেন, কিন্তু এরকম আমাকে মারামারি ধরাধরি কাটাকাটি এগুলো তো ভালো লাগে না। আমি কষ্ট করে কামাই খাই, নিজে কামাই করি, বাবা কামাই করে, তা দিয়ে খাই, মেয়েটাকে চালাই, আপনারা কিসের জন্য এরকম অত্যাচার করেন? তখন হুমায়ুন উঠা বললো, মানে আমার দেবরটা উঠা বললো যে ও কি তোরে ছাড়বো, আমিই তোরে ছেড়ে দিলাম। তো তখন আমি পরিপ্রেক্ষিতে বললাম যে বিয়েটা কি তুই করছস, তুই ছাড়বি কিভাবে? তোর ভাই ওখানে তো দাঁড়ায় আছে উপস্থিত, একটা কথা বললো, তুই ছাড়বি কি? আমার কথা মানে ওর কথা। তখনও দেলোয়ার কোনো কথা বললো না। তো যাই হোক, বলে নেই, ওখানে আর কিছু বললাম না। যেই দিনে যে আব্বাকে চাকু দেখাইলো, সেই দিন আমার আব্বা মানে ঘরে এসে মনে হয় কি মানে না হার্ট অ্যাটাক করে, এরকম অবস্থা, অস্থির হয়ে গেছে। কি হয়েছে এরকম দেখলাম, বাবুলডে মানে ওই এলাকার একটা নাম করা লোক, বাবুলডে দেখলাম এরকম অস্ত্র নিয়ে আমার দিকে দেখে এরকম এরকম হাত নাড়াইতেছে, মানে দেখাইতেছে কিছু একটা বুঝাইতেছে। তখন চিন্তা করলাম কি বাপ গেলে বাপ পাবো কোথায়, থাক তোরা যখন এত জঞ্জাট করতেছিস তোরই ছেড়ে দিই। তখন বললাম ডিভোর্স দিয়ে দিলাম, যে কাগজ নিয়ে আসিস আমি তোরা সই করে দিব। 3টা বিয়ে, ডিভোর্স, তখন আপনার বয়স 20 বছর এবং আপনার মেয়ের বয়স 6 বছর। দিস ইজ রিয়েলি ক্যালকুলেটিং স্টোরি। ওকে, বলেন। তো যখন পরে এখান থেকে যখন ডিভোর্স দিয়ে চলে আসলাম,
আসার পরে ওই যে আমি কাজ টুকিটাকি কাজ করি, একটা না একটা দিয়ে আর কি করে মেয়েকে চালাই নিতেছি। কষ্ট অভাব জিনিসটা কি এটা মেয়েকে বুঝতে দিতেছি না, যত যা হচ্ছে নিজের উপর দিয়ে হচ্ছে। তো কিছুদিন পরে আবার এরকম যাইতেছে যাওয়ার পরে আবার হঠাৎ করে আমার বাবা মা আরেক বাসায় রুম নিয়ে নিল, আমি একা একটা রুম নিয়ে নিলাম। ওকে, মেয়েকে নিয়ে আলাদা। হ্যাঁ, ওইখানে ওই যে মেয়ে মেস থাকে, সেখানে আমি 3টা মেয়ের সাথে আমার সাথে পরিচয় হয়ে গেল। পরে 3টা মেয়ে আমার বাসায় এসে থাকলো। ওরা মাসে 2000 টাকা করে দেয়, আমি রান্না করে খাওয়াই। ওরা তিনজনে 6000 টাকা দেয়, তা দিয়ে আমার ঘর ভাড়া হয়ে যায়, ওদের খাওয়াটাও হয়ে যায়, আমার বাচ্চার খরচটাও হয়ে যায়। আমি তো টুকিটাকি সাথে কাজ করি, মানে চলে যায়, মানে কষ্ট লাগে না। এর মধ্যে একটা মেয়ের সাথে আমার সাথে, মানে ওই মেয়েটা যে ও গার্মেন্টস এর ফাঁকে ফাঁকে অন্য কাজ করতো সেটা আমি জানতাম না। তো ওই মেয়েটাকে একদিন আমি বললাম যে কি রে তুই কোথায় যাস, ছুটির দিন কোথায় যাস? তখন ও আমাকে একটা বললো যে আমি এরকম এরকম বিভিন্ন জায়গায় ঘোরার উছিলা একটা না একটা দেখাই যেতেছে। তো ওর সাথে একটা বাহাদুর নামের একটা লোকের সাথে পরিচয়। এই লোকটা হয়েছে দেশের বাড়ি পাবনা, উনি হচ্ছে ঢাকা শহরে শুধু আসেই মেয়েদের কাছে। তো এই মেয়েদের যাদের কাছে আর কি ওই যে বিভিন্ন মেয়েদের ফোন নাম্বার রাখে, আমার ঘরে যে 3টা আছে তার মধ্যে তো একটা এই টাইপেরই। তো এটাকে ফোন দেয়, ও চলে গেলে ওইখানে গেলে পরে টাকা পয়সা পায়, ও দিয়ে সুন্দর মতো চলে। তো মেয়েটা যখন ওইখানে যায় তো তখন আমার মানে ওই যে অভাব জিনিসটা তো ওরা সামনে থেকে দেখে, দেখার পর ও আমার একদিন বলল যে তুমি এরকম কষ্ট করতেছো, কি দরকার আছে, তুমি এই খালাতো ভাই মালাতো ভাই এইসব বাদ দাও, বাদ দিয়ে একটা ভালো একটা লোক ধরে বিয়ে শাদী করে মেয়ে যাকে মাইনা নিবে সেরকম একটা সেটেল হয়ে যাও। সেরকম লোক পাবো কোথায়? সেরকম লোক আমাকে দেখে নিবে যে আমার জীবনে এত ঘটনা জেনে তো কেউ আমাকে গ্রহণ করবে না। তো গ্রহণ করবে না, তাহলে বললো যে আমি একজনকে দেখি। তো এই লোক যে ও দেখবে সেটা তো আমি জানি না, মানে যে লোকের সঙ্গে ওর শারীরিক সম্পর্ক ছিল সেই লোককে আপনার সঙ্গে। হ্যাঁ, ও তো বলতেছে। তো বলার পরে আমি বললাম কি এমন লোক নাই তো, এত ভালো মানুষ নাই, তবে যদি ভালো মানুষ এরকম পাওয়া যায় যে আমার মেয়েকে গ্রহণ করে নিবে তাহলে তো এটা আল্লাহ মনে হয় আমার জন্য মানে দেবদূত করে পাঠাইলো। তো সেরকম আমি বলতেছি, বলার পরে বললো কি আচ্ছা আমি একদিন তোমার ওই লোককে দেখাবো, একটা লোক আছে বিয়ে করবে, বউ খুঁজতেছে। তো যখন বললো তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখাইছি। তো ওই লোকটা আসলো, আইসা মিরপুর 10 নম্বরে ফলপট্টির দোকানের সামনে সে দাঁড়াইলো, আমিও গেলাম যে আমার মেয়ে দেখে শুনে নিয়ে লিখিত কাগজ লিখিত দিয়ে নিবে আর কি। তো যখন এটা বললো তখন আমি বললাম যে মেয়ের ভবিষ্যতের ব্যাপার আছে। তো তখন গেলাম, যাওয়ার পরে সে আমাকে দেখলো, দেখে সে আমাকে পছন্দ করলো, বিয়ে করবে। তো ওনাকে জিজ্ঞেস করলাম সম্পর্কে জানলেন আপনি? হ্যাঁ, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার পরে ডিটেলস, উনি সম্পর্ক বললো, ওনার বউর কথা বললো, সবকিছু বললো। তখন আমি বললাম আপনি যে আমাকে বিয়ে করবেন আপনার বউকে আপনার মেনে নিবে? আমার আপন খালাতো ভাই মানাইতে পারে নাই, আর আপনি তো অনেক দূরের ব্যাপার। পরে বললো কি আমি সব মানায় নিব, সব মানায় নিয়ে যদি করতে পারেন তাহলে ভালো কথা। তখন ওনার বউ আমাকে ফোন দিল, ওনার বড় বউ ফোন দিল, ফোন দিয়ে বলল, আমার নাম ধরেই বলল যে তুমি এরকম এরকম ওনাকে চিনো? পরে আমি বললাম হ্যাঁ চিনি, এই যে আমার সাথে পরিচয় হয়েছে। পরে বললো কিভাবে পরিচয় হয়েছে? পরে বললাম যে আমি এরকম এরকম একটা মেয়ে আমাদের ঘরে থাকে, ওর মাধ্যমে পরিচয় হয়েছে। তখন বললো জানো ওই মেয়ের সাথে ওর সাথে কি সম্পর্ক? তখন আমি বললাম না আমি তো জানি না, জানি যে ও ভাই ডাকে সেই হিসেবে ওর পরিচয়। ঠিক আছে, আপনার বোর কাছ থেকে সবকিছু জানলেন, জানার পরে আমি সবকিছু জানলাম। জানার পরে আমি এখন ওনাকে ডাইরেক্টলি বললাম যে আপনার হাজবেন্ড তো আমাকে বিয়ে করতে চায়, আমার মেয়ে সহকারে, এখন আপনি কি বলেন? তখন বললো যে হ্যাঁ এখন যদি আমার হাজবেন্ড যেই স্বভাবের মধ্যে আছে তা থেকে তোমার পায়ে যদি ভালো হয়ে যায় আমার কোনো আপত্তি নেই। তো সেখানে আমি তার মানে ভালো হয়ে যায় কথাটা উনি বলেছিল। তো ভালো হয়ে যায় মানেটা কি? এটা কি ওটা তো ওনার দায়িত্ব, ওনার কোনো সমস্যা ছিল? ওনার আসলে কোনো সমস্যা ছিল, উনি এই প্রবলেম ছিল কিনা আমি জানি না। জানেন না আপনি? সো তার মানে উনি এক অর্থে রাজি ছিলেন। এটা আপনি যখন জানলেন যে আপনারই ঘরের মধ্যে যে মেয়েটা থাকে তার সঙ্গে এই ধরনের অবৈধ সম্পর্ক, তারপরও আপনি তাকে বিয়ে করলেন। করলেন কি আপনি? চতুর্থ বিয়ে, প্রিয় শ্রোতা, চতুর্থ বিয়ে। ওকে, আপনার মেয়ে জানতো আপনি বিয়েটা করছেন? হ্যাঁ, তখন আমার মেয়ে বিয়েটা বুঝে তো। আচ্ছা, তো আপনি মেয়েকে বললেন? আমার মেয়ে এই ঘটনা আজও জানে না, এই আজকেই ফার্স্ট রেডিওর মাধ্যমে শুনছে। ওকে, আর কখনো এই কথা কেউই জানে না, শুধু আত্মীয় স্বজন জানে। বিয়ে করলেন আপনি, অভিভাবকটা কেউ জানলো? হ্যাঁ, সবাই জানলো। বিয়ের আগে জানলো না বিয়ের পরে? বিয়ের পরে জানলো। বিয়ের পরে জানলো? হ্যাঁ, বিয়ের পরে জানলো। বিয়ের পরে জানার পরে এখন সে আমাকে বললো যে ঠিক আছে তুমি ঢাকা থাকবা, তোমার কাছে আমি আসবো, আর কোথাও যাবো না, আর তোমার বড় আপার সাথে তো তোমার সাথে যোগাযোগ হবেই। মানে আমি তাকে বড় আপা হিসেবে সম্বোধন করলাম। তো বড় আপার সাথে ভালো সম্পর্ক, তার একটা ছেলে বিয়ে করছে, মেয়ে বিয়ে দিচ্ছে, তার 2 ছেলে মেয়ে। তো তার সাথে আমার সাথে আমি তাদের বাড়িতে গেলাম, দেশে গেলাম, সবার সাথে ভালো সম্পর্ক, অনেক ভালো সম্পর্ক। এরকম সম্পর্ক সাধারণত দেখা যায় না। তো বড় আপার সাথে যখন নাকি মানে আগে খারাপ ব্যবহার করতো, এখন আমার সাথে বিয়ে হওয়ার পরে বড় আপার খোঁজ খবর নিচ্ছে, খাওয়া দাওয়া করে কিনা সব খোঁজ খবর নেয়, তখন বড় আপা এতে সন্তুষ্ট যে আস্তে আস্তে হয়তো পরিবর্তন হবে।
এখন ওনার সাথে আমার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, কারণ উনি যে ধরনের কথা বলে আর যে ধরনের কথা মানে প্রকাশ করে, এগুলো কথা সমাজে বলার মতো না। রাত্রেবেলা সে দেখা যায় যে ঘরে আসছে 15 দিনের ভিতরে, এখানে দেখা যায় 5 দিন থাকে, 10 দিন ওই বাড়িতে থাকে, মানে মিলঝিল করে থাকে। এখন দেখা যায় ওনার ভিতরে কাজ করতেছে, উনি যে নোংরা জগৎ থেকে চলে আসছে সেই নোংরামিগুলা, মানে সেই জিনিসগুলা কাজ করতেছে। মানে আপনি যেটা বুঝতে পারছিলেন যে আপনার সঙ্গে এই সম্পর্কটা করার পরেও ওনার যে আলাদা বদ অভ্যাস ছিল সেগুলো সে ছাড়তে পারছে না। অভ্যাস কম বেশি ভালো আছে, অভ্যাস মানে অনেকটাই ভালো হয়ে গেছে, কিন্তু সে অবিশ্বাস করতেছে আমাকে, আপনাকে অবিশ্বাস করতেছে, যেটা আপনার তাকে করার কথা। হ্যাঁ, কিন্তু সে করতেছে, সে রাত্রে উঠে সে আমাকে মানে পা থেকে মাথা পর্যন্ত সে আমাকে চেক করে, মানে এই জিনিসগুলো আমার মাইন্ডে লাগতেছে। ঘিরে আপনাকে সন্দেহ করছে। হ্যাঁ, সন্দেহ করতেছে, মানে এই জিনিসগুলো এখন আর মানানো যাচ্ছে না। এখন মনে করেন যে কোন রকম করেই আমি সেভাবে করেই 11 মাস তার কাছে আমি থাকলাম। বড় আপার কাছে বললাম, বড় আপা এই ঘটনা, এখন দেখেন এরকম করলে কিভাবে থাকবো। উনি এমন নোংরা জগতের কথাবার্তা বলে যেগুলা মানে আমি কখনো কানেও শুনি নাই। হ্যাঁ, আমি বিয়ে হয়েছে আমার, এটা ঠিক আছে, আমি ভুল করছি, এটা ঠিক আছে, কিন্তু এই ধরনের কথাবার্তা কিন্তু আমি কখনো শুনি নাই। উনি এই ধরনের কথাবার্তা কেমন বলে আপনি একটু বলেন তো আপা। সে আমাকে শাস্তি দেওয়ার জন্য একই বেডে আমি এখানে ঘুমাই আছি, আমার সামনে আমাকে মানে আমি এখানে শুয়ে আছি, সে বড় আপার সাথে সম্পর্ক করতেছে, আমাকে একই বেডে নিয়ে তার সাথে সম্পর্ক করতেছে। বড় আপা মানে হচ্ছে আপনার সতী, ওনার ফার্স্ট ওয়াইফ। হ্যাঁ, এটা আপনাকে মেন্টালি শাস্তি দেওয়ার জন্য করছে। ওকে, এখন মনে করেন সে ইচ্ছা করে করে আমার সাথে এরকম করতেছে, তখন বাধ্যতামূলক কেয়ার করা, এই ধরনের কথাবার্তা তো সহ্য করা সম্ভব না। হ্যাঁ, আমি অনেক কষ্ট করছি, ক্ষুধার জ্বালায় পানি খেয়েছি, কিন্তু আমি তো এরকম নোংরা আমি কখনো দেখিও না, শুনিও না। আমার কপালে জুটছে মেয়ে একটা, তাও যে খারাপ আমি সেটা জানি না। আমি জানি যে সে ভালো গার্মেন্টসে কাজ করে, তার মানে এই না যে সে আমাকে অবিশ্বাস করবে। এখন তার মধ্যে বিশ্বাস, তুই যদি ভালো হবি তাহলে তোর ঘরে এই মেয়ে থাকে কেন? এখন আমি তো জানিই না যে সে ভালো না মন্দ। তো এই নিয়ে অনেক কিছু হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে কিছুতেই আর অ্যাডজাস্ট করতে পারলাম না পারাতে সেখান থেকে পরে সেখানে আমি ডিভোর্স দিয়ে দিলাম। আপনি ডিভোর্স দিয়ে দিলেন? আমি দিয়ে দিলাম। 4টা বিয়ে, 4টাই ডিভোর্স দিয়ে দিলাম। এরকম ঘটনা যে ঘটে, যেগুলো ঘটনা আসলে মানানো সম্ভব না। তারপর মনে করেন যে আমার মেয়েটা আমার সাথে সবাই যখন খারাপ ব্যবহার করে, তখন আমার মেয়েটা তো বুঝে যে এখন খারাপ ব্যবহার সবাই করতেছে আমার সাথে, তখন আমার মেয়েটা কি পরে আরেকবারও সিদ্ধান্ত দেয়, তুমি একটা এইরকম না করে, মানুষের লাথিউষ্টা না খেয়া, মানুষের করুণার পাত্রী না হইয়া তুমি বিয়ে শাদী করে ফেলো। আবার আপনার মেয়েটা জানতো যে আপনার 4টা বিয়ে হয়ে গেছে? এর মধ্যে জানতো না, শুধু ওটাই জানতো। বাবা কি সেটা জানতো? তাহলে দুটো বিয়ে জানতো সে? হ্যাঁ, আমার মেয়ে 2টো বিয়ের কথা জানে। আচ্ছা, তারপর সে 3 নাম্বার মেয়ের পরামর্শ দেয়। কোন ক্লাসে পড়ে সে তখন? আমার মেয়ে তখন ক্লাস 6-এ পড়ে। 6-এ পড়ে, ওকে। তার মানে আপনার লম্বা একটা গ্যাপ গেছে 4 নাম্বার বিয়ের পরে। ওকে, বুঝতে পারছি। সে আপনাকে পারিপার্শ্বিক অবস্থার কারণে পরামর্শ দিল, তারপর আপনি কি করলেন? তখন আমি মানে আমার মেয়েটার এই কথাটাকে অনেক কষ্ট লাগলো যে আমার তোমার কাছে আমি একটা বোঝা, আমার জন্য তুমি কোনোখানে টিকতে পারো না, তো তুমি এক কাজ করো, তুমি না আমার বাবার কাছে আমাকে দিয়ে দাও, তুমি একটা বিয়ে শাদী করে ভালো থাকো। তখন আমি বললাম, না, আমি যত যাই কষ্ট হোক তোমাকে ছাড়বো না, চিন্তা করো না, তোমার জন্যই আমার জীবন, আমি যত এই ঝড় তুফান একমাত্র তোমারে ছাড়ি নাই, সব ছেড়ে দিছি দুনিয়ার, আর এখন পর্যন্ত তোমাকে ছাড়বো না। তো এই প্রায় মেয়ে যখন ক্লাস 6-7-এ উঠলো, তখন আর কি একটা ছেলের সাথে, আনম্যারিড একটা ছেলে, আমার লাইফ হিস্টোরি শুরু থেকে শেষ পর্যন্ত জানে, সে স্বচক্ষে দেখছে, মানে আমি ওই এলাকাতে আনম্যারিড গেছিলাম, সে স্বচক্ষে দেখার পরে এই পর্যন্ত সে আমার মানে এই 7 উঠছে যখন মেয়ে, তখন আমাকে বিয়ের প্রস্তাব দেয়। 4টা বিয়ে হয়ে গেছে সেটা সে জানে? জানার পরে সে আপনাকে বিয়ের প্রস্তাব দেয়। আপনি কি বিয়ে করলেন ছেলেটাকে? হ্যাঁ, ছেলেটাকে বিয়ে করলেন আপনি? হ্যাঁ। আপনি কেন করলেন? আমি বিয়ে করলাম এই যে আমার মেয়ে এখন বড় হয়ে গেছে, আমাকে দ্যাট ইজ নট মাই পয়েন্ট। 4টা বিয়ে তো আপনি জানতেন, ওই ছেলেটাও যে আপনাকে একটা পর্যায়ে মানতে পারবে না, কারণ আপনার 4টা বিয়ে হয়ে গেছে। আপনি ইউ শুড নট ম্যারি এনিমোর। তারপর আপনি কেন বিয়ে করতে গেলেন? ও ছেলে না জানতেই পারেন, ওর বিয়ের কোনো এক্সপিরিয়েন্স নেই, আপনার তো বিয়ের এক্সপিরিয়েন্স আছে, 4টা বিয়ের এক্সপিরিয়েন্স। ও তো আমাকে সামনে থেকে দেখছে, সব জানছে, আমার মানে আমি কিভাবে সংসার করছি, কিভাবে চলছি, সব জানছে। অপরাধ আর কিছু বলার নাই, কারণ একবার ভুল, 2বার ভুল, 3বারের বার সেটা অপরাধ। 5টা বার গিয়ে আপনার এটাকে আর ভুল বলা যায় না, এটা অপরাধ। আচ্ছা, বিয়ে করলেন কত সালে? বিয়ে করলেন 5ম বিয়েটা, তাও এরকম একটা আনমেরিড ছেলেকে? আমার মেয়ে ক্লাস 7, মানে 4 বছর আগে। 4 বছর আগে। ওটার অবস্থা কি এখন? ওর মতে আছে, আমি আমার মতে আছি। এখানে ডিফারেন্স, এখানেও ডিফারেন্ট হয়ে গেছে, সেপারেট হয়ে গেছে আপনার? না, সেপারেট কি, ওর মতে আছে, আমি আমার মতে আছি। ইন হোয়াট সেন্স? ওকে একটা বিয়ে করেছে? না, ও বিয়েও করে নাই, আমার কাছে আসেও না, আমিও ওর কাছে যাই না। যোগাযোগ কিছুদিন করছিলাম, করার পরে এই সম্পর্কটা এরকম শীতল হলো কেন? সেটাও বলতে পারবো না। কেন বলতে পারবেন না? কারণ ওর সাথে ও বলছে একটা কথাই বলে, আমি ওর ফ্যামিলিগত কারো কাছে জানাতে পারবো না, কারো কাছে কিছু বলতে পারবো না, ও ওর ফ্যামিলি ম্যানেজ করে নিয়ে আসবে। ছেলেটা কিছু করে, জব টব কিছু করে? জব করে। আপনার স্টিল হাজবেন্ড সে? আপনার চেয়ে বয়সে ছোট? না, সমবয়সী। সমবয়সী,
মানে আপনাদের মধ্যে একটা সুস্থ সম্পর্ক নেই সেই অর্থে? মানে আসলে এটাও কেমন সম্পর্ক আমি এটাও বলতে পারবো না। সেটা হচ্ছে ও ওর জায়গায় আছে, খোঁজ খবর নিচ্ছে, কোনো ভরণ পোষণ দিচ্ছে না। ভরণ পোষণ দিচ্ছে না? তো তাহলে বিয়েটা করার দরকারটা কি ছিল? আমি যখন ওকে বিয়ে করার আগে ওকে আমি একটা কথাই বলছিলাম, আমার মেয়েটাকে দেখাইছি, দেখানোর পরে বলছি তুমি তো শুরু থেকে শেষ পর্যন্ত জানো আমি আনমেরিড এই এলাকায় ঢুকছি, আর এই এলাকাতেই কিন্তু আমার 4টা বিয়ে হয়েছে। এখন দেখা গেছে যে এই এলাকায় মনে করে পয়েন্ট ইজ এত কিছু জানার পর সে বিয়ে করছে, দ্যাট ইজ হিজ ইমোশন। কেন করলা? তারপর সে তার একটা কথাই আমাকে বললো যে আমি ওর মা মারা গেছে আর কি, বাবা আছে, তো সেই মায়ের কসম খেয়ে আল্লাহর দুনিয়ার যত কসম আছে সব খেয়ে যে তোমাকে আমি ফেলবো না, শুধু তোমার দুঃখ কষ্ট দেখা। নো, দিস ইজ ভেরি ইমোশনাল পয়েন্ট। আমি সেই ইমোশন নিয়ে কথাই বলতে চাচ্ছি না, সবাই এরকমই বলে। এটা নিয়ে আমার কথা হচ্ছে এক্স্যাক্টলি প্রমাণ তো হয়ে গেল। প্রমাণ তো আপনি অনেকবার পেলেন, তারপরও আপনি এত বড় ভুলটা কেন করলেন? আমার যে মনে একটাই আসে, আমি মনে করি কি যে মানুষ ভালো হোক, ভালো কেউ একটা না একটা মানুষ ভালো আছে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, সব প্রশ্নের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে এই পঞ্চম বিয়েটা আপনার টিকলো না, ধরেন না টেকার মতোই তো অবস্থা, আপনি কারো একটা ট্রাই করবেন না? আমি এই ভুলটা তো আপনার প্রথম দ্বিতীয়তেই শেখা উচিত ছিল। না, আমি এটা প্রথমে শেখার, এখন যে উপলব্ধিটা করতেছি, এখন যে জিনিসগুলো বুঝতেছি, এই জিনিসগুলো যদি আগে মাথায় আসতো তাহলে তো এই পর্যন্ত যেতই না। এখন ইচ্ছা করে কি মাঝে মাঝে জানেন, সেটা হচ্ছে যে মানে মরে যাওয়া উচিত, কিন্তু মরতে পারি না মেয়ের দিকে তাকায়। মেয়ে একটাই আপনার? যে হ্যাঁ, আমার এই মেয়েটা কোথায় যা দাঁড়াবে? মেয়েটার ভরণ পোষণ কে দেয়? আমি এখনো কাজ করি, এই দেখা যায় এই যে বিভিন্ন জায়গা থেকে ঋণ টিন করে, এর জন্য এখানে যার জন্য আমি বললাম যে আমি এখন অনেক বিপদগ্রস্ত। সেটা হচ্ছে যে আমি যদি কিছু করি আমার মেয়েটার সামনের দিকে আগাতে পারবে না। আজকে আমার লেখাপড়া নাই, অশিক্ষিত, মানে সবকিছু মিলিয়ে মাথার ভিতরে কোনো জ্ঞান বুদ্ধি নাই, কোনো কিছু করতে পারি নাই। আমি যেগুলো দিন পার করছি আমার মেয়ে যেন কখনো সেই দিনগুলো না পার করে। কিছু বলার নেই প্রিয় শ্রোতা, শুধু এতটুকুই বলতে পারি যে টোটালি স্পিচলেস। একজনের ভুল আমাদের হাজার জনের শিক্ষা হোক। আপনাদের সবাইকে আমার চ্যানেল জীবনের গল্প লাইফ স্টোরিতে স্বাগতম। আজকের গল্পটি হচ্ছে লাল ডায়েরি, বেঙ্গলি রোমান্টিক লাভ স্টোরি। আমার বিয়ের 2 আমার শাশুড়ি মা মারা গেলেন, এর মতো বাজে